হযরত সুলতান জগন্নাথ রহমতুল্লাহ এই নাম প্রস্তাব করছেন হেফাজত ইসলাম বাংলাদেশ। এটা হচ্ছে প্রকাশ্যে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে প্রথম বড়দের পক্ষ থেকে প্রথম আওয়াজ, যৌথ আওয়াজ। ওনাদের ব্যাপারে প্রথম ওনারা তারা হরকত জাত করছেন। আমার কথা যখন করেন তখন তো সিদ্ধ ছিল না, মানে আফগানিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধে শরীক হয়েছিল। আমি বর্তমান আমির হেফাজত আল্লাহ মকবুল্লাহ সাহেব এবং তৎকালীন মহাসচিব জয়েদ বাবুনি সাহেবকে কি কথা আছে বলে পাশের রুমে নিয়ে গেছে। কিন্তু ওই দিন যে আপনারা আমাদেরকে বসাইয়ে পাশের রুমে চলে আসেন তখন কি কথা হয়েছিল। অবস্থানের যে সিদ্ধান্ত এটাই আসলে হাটাজারিতে হয়নি, এটাই লালবাগে হয়েছে, মন্ত্রণালয় ভাগ হয়েছে। এটা মানে হুজুরকে ওরা যারা আনছেন তারা এটা বলছেন কি সরকার প্রধান হচ্ছে স্থিরতার মধ্যে ওখানে আমরা যে সমস্ত আমাদের নাম নিলাম নেতৃত্ব তারা কেউ দেখিনি আমরা মাগরিবের পর থেকে। কিন্তু আমাদেরকে বলছেন তাহলে কার দেহ কারা আছে যারা গোলাগুলি করতেছে বলো, আমি কথা বলবো। সবাই সর্বমত সিদ্ধান্ত শুক্রান মাহমিল ঠিক হবে না, যে কৌশল ওদেরকে ওদের রক্তটা আমার দরকার আছে, রক্তটা নিয়ে নিই, বাকি ওদেরকে বলে আসছে যে খবরদারি কথা বলবো, আমি আসছিলাম টাকা দিয়ে বলবো না। মুসলমান রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি মাটির হেফাজত করা প্রত্যেকের ইমানের দায়িত্ব। এই দেশের নাগরিক সে চাইলে কি পার্বত্য অঞ্চলে একটা জায়গা কিনতে পারবে না। তা আমি নাহলে কি জমা কারো চাকরি হয় না বাংলাদেশের সরকার চাকরি, আপনি দুঃখে খেয়ে যাবেন বলবো আপনি মুসলমান দেখুন মেয়ে বিয়ে দিলেন কিন্তু কাফের সাথে মুসলমান বিয়ে হতে পারে না। আপনি জানেন এখন কালচার চেঞ্জ হয়ে গেছে, ওখানে খ্রিস্টান কালচার এসে গেছে। আমার বললে আমার দেশে আর্মি কোথায় থাকবে এটা আমার দেশের বিষয়। আমরা কিছু নাকি বিলাই ছড়িয়ে গেলাম, সেখানে পুরো থানার ভিতরে একটা মাদ্রাসা নাই। আমি আসলে আপনার কাছে একটু জানতে চাবো আসলে এই লোকগুলো কারা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই জাতীয় আলোচনা যদি আপনি আরও চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হারামেন টিভির উদ্যোগে রিথিং পডকাস্ট একটি নন প্রফিটেবল প্রচেষ্টা। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন। আচ্ছা, শুরুতেই আমরা আপনার থেকে জানতে চাবো আপনার শৈশব সম্পর্কে, আপনার শিক্ষা জীবন, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদেরকে একটু জানান। আমার নাম মীর ইদ্রিস। আমরা পারিবারিকভাবে চট্টগ্রাম হাটাদারির একটি ঐতিহ্যবাহী পরিবার। রাজনৈতিকভাবে মুঘল আমল থেকে মীর পরিবারের শাসন আমল ছিল ওখানে। তারপর আবার আধ্যাত্মিক দিক থেকেও আমাদের মুরব্বীদের মধ্যে আমার নানা হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা, যিনি হাটাদারি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি গঙ্গোহী রহমতুল্লাহ খলিফা ছিলেন। পারিবারিক কারণে আমাদের এই দিনের সাথে সম্পর্ক, আর পূর্বপুরুষ থেকেই রাজনৈতিক কারণে রাজনৈতিক পরিবার সাথে সম্পর্ক। তো আমার জন্ম তো ৬৬ সালে। তো ৭১ সালের আগেও আমরা ৭১ সালে যখন যুদ্ধ বেজে গেল, এরপর তার পড়াপড়ি শুরু। ৭১ সাল স্বাধীনের পরে আমরা স্কুলে আমার বাড়ির সাথে লাগানো মেয়েরকির প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে লেখাপড়া শুরু। ওইখানে ক্লাস 5 পরে এরপরে আমাদের হাটাদারিতেই একটা ফয়েজিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠিত ইসাবুল মাদ্রাসা, আমার লেখাপড়া মাদ্রাসা লাইন লেখাপড়া শুরু প্রাইমারি 5 পাশের পরে। জি, ওখানে আমি মিজান জামাত পর্যন্ত পড়ি। এরপরে হাটাদারি মাদ্রাসায় লেখাপড়া। আচ্ছা, মাঝখানে আমার একটু লেখাপড়া একটু 3 বছর মাঝখানে গ্যাপ গেছে। জি, কাফিয়া পড়ার পরে জি, আবার নতুন করে শুরু। আমার জিডি মাদ্রাসায় কিছুদিন পড়েছি চট্টগ্রামে। তারপরে ঢাকার মধ্যে মিরপুর 6 নম্বর আমি কিছুদিন লেখাপড়া করেছি। আচ্ছা, মিরপুর 6 নম্বর কোন মাদ্রাসা? দারুল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। এরপরে আবার হাটাদারিতে গিয়েই আমার সরবে কায়া পড়া। ওই বছরের নদওয়াতুল উলামা চলে যাওয়া হলো। নদওয়ায় গিয়ে আমাদের হেদায়া, তারপরে মিশকাত পর্যন্ত ওখানে পড়া। দর হাদিস পড়ার চলাকালীন সময়ে ওখানে একটা সমস্যা হয়েছিল, সব বাংলাদেশিদেরকে চলে আসতে হয়েছিল। কত সালের কথা এটা? 93-তে সব বাংলাদেশিদের চলে আসতে হয়েছিল বিষয়গত জটিলতার কারণে। তখন আমার চলে আসা ওই বছরের মাঝখানে এসে হাটাদারির মধ্যে হাতে ধরা মাছ আবার ভর্তি হয়ে হাটাদারির মধ্যে ধরা পড়া, মানে একই বছর নদওয়াতুল উলামায় হাটাদারিতে কি আমার ধরা পড়া হয়েছে। বাকি রমজানের পরে ওখান থেকে আবার একটা আসছিল সৈয়দ আবুল হাসান হযরত নদভী রহমতুল্লাহ আলাইহির যে বাগিনা, যিনি প্রিন্সিপাল ছিলেন তৎকালীন, রাবে সাহেব রহমতুল্লাহ চিঠি আসছিল যে আবার যে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমার যাওয়া হয়নি ভারতে। আপনাকে চিঠি দিয়েছিলেন? হ্যাঁ, যে আসি তোমার পরীক্ষা দিয়ে যাওয়া হয়নি, ক্লান্ত দেওয়া হয়নি। বাকি আলহামদুলিল্লাহ সবার কেন সম্পর্ক ভালো, এখানে সম্পর্ক ভালো। তো এই হাটাদারিতে আমার
94-এ শেষ করছি। মাশাআল্লাহ। এরপর থেকে বাকি আমি ছাত্র জীবন থেকেই পারিবারিক বিভিন্ন কারণে ওলামায়ে কেরাম সম্পর্কের কারণে একটু রাজনৈতিক সচেতন ছিলাম। এক সময় ইসলামী ছাত্র সমাজ করছি, জি নেজাম ইসলাম পার্টির ছাত্র সংগঠন। জি পরবর্তীতে নেজাম ইসলাম পার্টিরও কিছু সময় লাগাইছি। এরপর ইসলামী ঐক্যদলের সম্পৃক্ত ছিলাম, আলাদাইতে সমানা ইসলামী দলের সাথে সম্পৃক্ত ছিলাম। রাজ্যের সবসময় সম্পৃক্ত সংগঠক মানুষ হিসেবে সবাই জানে, সব পরিচয় ছিল। হচ্ছে আমার রাজনীতির সাথে সম্পর্ক। কোনো সময় বিভিন্ন কারণে, বাকি অনেকেই পারিবারিক কারণে বিভিন্ন দিক মানুষ বলে, কিন্তু আল্লাহ আসলে ইসলামী রাজনীতি ছাড়া কোনো রাজ্যের সঙ্গে আমি জড়িত হয়নি কোনো সময়। আচ্ছা আচ্ছা। মুরব্বীদের সবসময় অনুসরণ করতাম, যে মুরব্বীরা এখন দিকে আমাদেরকে পথ দেখা, সেদিকে চিন্তা করতাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহ্যগতভাবে এবং ব্যক্তিগতভাবে আপনি শুরু থেকে রাজনীতি বা অন্যান্য যে রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক যে ব্যাপারগুলো, এগুলোর সাথে আপনি জড়িত ছিলেন আর কি, আলহামদুলিল্লাহ। আমি হাটহাজারিতে যতগুলো স্থানীয় সংগঠন আছে, জি। রাজনৈতিক হলো আলামিন ফাউন্ডেশন, হাটহাজারি উলামা পরিষদ, তারপরে ছাত্র জীবনে যখন আমরা একদম ক্লাস 5-6-এ পড়ি, তখন একটা ফৈজিয়া সমবায় সমিতি করছি আমরা। ছোটবেলাতে সাংগঠনিকভাবে আপনি অ্যাক্টিভ ছিলেন আর কি, মাশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশ গঠনের প্রেক্ষাপটটা কি ছিল? আপনি তো শুরু থেকেই ছিলেন, আমরা জানি, হাটহাজারিতে অবস্থান করেছিলেন ওই সময়। তো এই বিষয়টা, প্রেক্ষাপটটা আমাদেরকে একটু ডিটেলস বলেন। আসলে 2008 সালের শেষের দিকে জি নির্বাচনের মাধ্যমে যখন আওয়ামী লীগ সরকার নতুন করে আবার ক্ষমতা আসলো, জি এরপরে একটার পর একটা যে দেশে জঙ্গি নাটক, অন্যদিকে নাস্তিক বা বলগাদের উত্থান, জি জি ইসলাম, আল্লাহ এবং তার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, পাশাপাশি যুদ্ধ অপরাধীর নামে একটা বিচারের নামে ইসলামী দলগুলোকে বা ইসলামী শক্তিকে যেভাবে দুর্বল করার একটা প্রয়াস জি দেখা যাচ্ছিল, এবং বিশেষ করে ক্ষুদ্র দক্ষতা শিক্ষা কমিশন এবং নারী নীতি ওই সময়, নারী জি, নীতি উন্নয়ন, নারী উন্নয়ন বেলা সবগুলো সামনে আসার পরে জি জি দেশে যারা চিন্তাশীল ওলামায়ে কেরাম আছে বা মানব দরদি বা উম্মাহ দরদি যারা ওলামায়ে, তাদের মধ্যে একটা রেখাপাত করে। জি ওই ফাঁকে হাটহাজারিতে গেলেন এই মৌলানা আব্দুল মালেক সাহেব রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি নেজাম ইসলাম পার্টির একসময় সভাপতি ছিলেন। মৌলানা আব্দুল মালেক জি। আমাদের চট্টগ্রামের এটা কত সালের কথা? এগুলো 10 সালের কথা বলছি, 10 সালের, মানে 9 সালের দিকের কথা জি বলছি। জি জি 9 শেষ দিকে। 10 সালের দিকে। এরপরে এই সুলতান যোগ সাহেব, এরপরে বুখারী সাহেব, আব্দুল আলিম বুখারী সাহেব, আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহ জি আলাইহি, জি আর সুলতান যোগ সাহেব রহমতুল্লাহ আলাইহি, জি এমনকি মুফতি আব্দুল রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, সবাই চিন্তিত হয়েছেন। জি তারপরে হাটহাজারিতে একটা বৈঠক হবে, যেটা আলোচনা হয় যে আসলে করণীয় কি। তো সেখানেই প্রস্তাবে আমরা একটা সংগঠন করি, যেটা কি অরাজনৈতিক হবে, সব দলের এখানে সম্পর্ক থাকবে, কিন্তু এরা দলের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকবে না, ক্ষমতা কেন্দ্রিক নয়। এটা কি দেশের যে কোনো পরিস্থিতি ইসলাম বিদ্বেষী যত শক্তি আছে মোকাবেলার জন্য, ইসলাম বিরোধী যত তৎপরতা থাকলে বন্ধের জন্য আমরা একটা সংগঠন করি। ইসলাম বিরোধী তৎপরতার ব্যাপারে যারা মুখপাত্র হয়ে কাজ করবেন। জি জি, ইসলাম বিরোধী না, ইসলামের পক্ষ হয়ে, মানে ইসলাম বিরোধীর বিপক্ষে। জি জি ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হোক। জি এখানে নাম কেউ, এটা নিয়েও আলোচনা ছিল। এর মধ্যে এই নামটা প্রস্তাব করছেন প্রথম জিনিস আমাদের হেফাজত ইসলামের মহাসচিব ছিলেন হযরত সুলতান জগন্নবী রহমতুল্লাহ, এই নাম প্রস্তাব করছেন হেফাজত ইসলাম বাংলাদেশ। হেফাজত বাংলাদেশ। জি এটার মধ্যে সবাই একমত হয়েছে, এটা নিয়ে কাজ শুরু হয়। এর মধ্যে নারী উন্নয়ন নীতিমালা যখন সংসদে পেশ করা হয়, এটা নিয়ে আন্দোলন হয়েছে। আবার হেফাজত একটু চাপও গেছে। আবার হাটহাজারিতে আমরা ওলামা পরিষদের নাম দিয়ে বড় লক্ষাধিক মানুষকে দিয়ে সমাবেশ করছে। যেদিন সংসদে পাশ হওয়ার কথা উত্থাপন হয়েছে, জি সেদিনই হাটহাজারিতে বড় সমাবেশ হয়েছে হাটহাজারি ওলামা পরিষদের নাম দিয়ে। জি জি তো ওখানে ওই আন্দোলনের কারণে আবার ওটা স্থগিত করে, প্রকাশ্যে স্থগিত করছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে তারা কার্যক্রম চালাচ্ছে মনে হয়, কিন্তু ওখানে পাশ করা নেই, সাংগঠনিক সাংবিধানিকভাবে পাশ করা নেই। জি জি এ হচ্ছে আন্দোলন। তো এটা হচ্ছে শুরু, ওইটারে শুরু হলো, কাজ চলছে দেশে বিভিন্ন জায়গায়। আপনার ওই সানডে সালের সম্মেলন, বিভিন্ন সম্মেলনের মাধ্যমে জি জি কথাবার্তা চলছে। 2013 সালে যখন এই আপনার
দেখি শাহবাগে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চ তৈরি হলো। জি ওখানে পিছনে যে আসলে আমরাও তখন অত খেয়াল করি নাই, আমাদের যুব সমাজ, বিশেষ করে আমার যাতে যার সাথে রিলেশন ছিল, জি বর্তমানে আমাদের হেফাজ ইসলামের এই কি ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, জি সে আমাকে সব দিত। আমার কাছে তখন ফেসবুক আমি চালাইতাম না, জি কামরুল ভাই তো অনেক আগ থেকে ফেসবুক তো সে আমাকে দেখালো, ভাই দেখেন এগুলোর কি অবস্থা, আত্মীয় সব ভাইয়া হয় নাতি সম্পর্ক হয়, ঠিক আসলে তো এটা তো খুব কঠিন বিষয়। এখানে যদিও জামাত ইসলামীকে বা কি জানি কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দেওয়ার বিষয়, আসলে না ফাঁসি দেওয়ার উদ্দেশ্য নেই, তাদের কথাগুলোর মধ্যে যেটা তারা বলছে যে এই কাদের মোল্লা মানে সামনে রেখেছিল যারা জামাত ইসলাম বা জামাত ইসলামের নেতাদের, কিন্তু যুদ্ধাপরাধী সামনে রাখছে, যুদ্ধাপরাধীদের সামনে রাখা হয়েছে, কিন্তু আসলে বাস্তব ছিল কি ইসলাম বিদ্বেষ, ইসলাম নির্মূল তাদের উদ্দেশ্য ছিল। না হলে কাদের মোল্লার একটা চিত্র এঁকে ওকে ফাঁসি দেব, তোর খোদাকে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদকে ডাক, এই যে আমাদের রুক্তি, এটা তো অত্যন্ত অসহনীয়। জি 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 এগুলো যখন সামনে আসলো খুব আমরাও সব ভীত হলাম কি করা যায়। এর ফাঁকে 13 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বা 19 তারিখ তারা একটা ব্যানার লটকালো কামরুল্লাহ, জি আমাদের সবাইতে নিয়েছে এই ফাঁসি, বলগারদের ফাঁসি চাই, একটা নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই। জি ওটা দেখে আমরা একটু খুশি হলাম। পরে ওই দিন আমাদের 20 ফেব্রুয়ারি হাটাজারি মাদ্রাসার বার্ষিক সভা ছিল। জি 20 ফেব্রুয়ারি। 19 তারিখ বিকালে ছিল আমাদের হাটাজারি উলামা পরিষদের কি সাধারণ সভা। জি হাটাজারি ডাক বাংলোর ভিতরেই ওই এবি কমিউনিটি সেন্টার ছিল। জি সেই দিন আমরা ব্লগাররা কি লিখছেন কোথায়, বিভিন্ন বিশেষ করে আমার দেশ পত্রিকা বা ইনকিলাব পত্রিকাতে এগুলো নিয়ে নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কি লিখছে তাদের উক্তিগুলো নিয়ে আমি একটা লেখা রেডি করছিলাম। তো প্রকাশ করার ক্ষেত্রে কোন নামে প্রকাশ করবো, কার নামে দেব, যেহেতু আমাদের হাটাজারিতে আমরা সবাই মিলেজুলে চলি সবসময় সমানা, ইসলামের কুজুরের নামটা ব্যবহার করে আমরা ওই এটা রিপোর্টটা প্রকাশ করি। অনেক লম্বা, ইয়েগুলো আপনার লিগ্যাল সাইজেই অনেক লেখা লিখছি। এখানে আমাকে শব্দ বিন্যাসের ক্ষেত্রে সহযোগিতা করছেন আমাদের মিরাকিল আহাতুন্নুর হাই স্কুলের নওয়াবুল হক হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক জনাব সেলিমউদ্দিন রাজা সাহেব। আর্থিকভাবে আবার বন্যমাকে সাপোর্ট দিয়েছে বেশি আমাদের বর্তমান আলামিন সংস্থার সেক্রেটারি ভাই আহসানুল্লাহ সাহেব। আমরা প্রায় 20,000 কপি ছাপিয়েছি। কঠিন ছিল এগুলো, সামান চাচ্ছিলাম অনেকেই, অনেকটা লুকোচুরি করে করতে হয়েছিল। মানে তখন এই বিষয়টা তো অনেক কঠিন ছিল, সরকার বিরোধী হিসাবে এটা চিহ্নিত করার সুযোগ ছিল, কঠিন ছিল। জি তো ওগুলো আমরা ওই ওলামা পরিষদের তুমি তো বিতরণ করলাম। রাত্রে জনাব বাবুনগরের সাথে বসলাম হুজুরকে নিয়ে, এগুলো দেখার হুজুর এই লেখা লিখছে, হুজুর বলতে এগুলো আগে কিনে আসো, আমাকে দলিল দাও, তোমাদের এই কথাটা আমি কি করতে পারবো না, বিশ্বাস আনতে পারবো না, বিশ্বাস না, কিছু এভিডেন্স দাও, তো দেখাতে হবে, বড় কথা বলবে কেমনি। আবার ওদেরকে বলে বলগের হুবহু কি কাগজ বাড়ি কোন বলগ কি সবগুলো ফটোকপি আনি হুজুরকে দিলাম, হুজুর দেখেন অমুকের বলগে অমুক লেখাপড়া। হুজুর খুব কান্নার মতো জড়িত অবস্থায় আল্লাহ রসুলকে লাকি নিয়ে এভাবে কথা বলবে, হুজুর খুব মানসিকভাবে হয়ে গেলেন, আবেগ আপ্লুত হয়ে গেলেন। এরপর সকালবেলা আমাদের এর থেকে গেছে বিবারের থেকে মৌলানা সাইদুর রহমান সাহেব গেছেন হাটাজারিতে বক্তা হিসেবে, ওনাকেও বললাম। বর্তমানে ধর্ম উপদেষ্টা আমাদের আহমদ খালেদ সাহেব, ওনাকেও এটা পেশ করলাম। তারপরে আমাদের বক্তা অলিপুর সাহেবকেও পেশ করলাম, মুহিবুল্লাহ বাবুল সাহেবকেও পেশ করলাম। তখন তিনি ইসলামী কুজুরের সাথে নাইব আমির ইসলামী কুজুরের হেফাজত আছেন, ওনাকে পেশ করলাম। তো আব্দুল মালিক সাহেবকে বললাম। প্রায় বক্তা আলহামদুলিল্লাহ ওটা নিয়ে আলোচনা করছে হাটাজারির মাহফিলের মধ্যে। এটা হচ্ছে প্রকাশ্যে এই ব্লগারদের বিরুদ্ধে, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে বড়দের পক্ষ থেকে যৌথ আওয়াজ ধরতে গেলে। আর এই মাহফিলটাই ওখানে খুব কড়া ভাষায় মুকবুল্লাহ সাহেব ইয়ে করছেন, সাধারণ সবাই কড়া ভাষায় প্রতিবাদ করছেন এগুলোকে। এইটার এই বক্তব্য এই আলোচনার পরেই ওলামাদের মধ্যে একটা হয় না, আমার বহা দরকার এটা নিয়ে। এরপর দিন সকালবেলা হাটাজারি মাদ্রাসা ওলামা এখানে একটা মসজিদ ডাকা হয়, হেফাজত সংশ্লিষ্ট সবাই ওখানে বসে, ওখানে সিদ্ধান্ত হয় যে এগুলোর জবাব মধ্যে কি সরকারের কাছে স্কলারশিপ দেওয়া হোক। সে প্রথম
এটা আমার দেশ পত্রিকায় খোলাসি দেওয়ার সিদ্ধান্ত খোলা চিঠি, হ্যাঁ, জি, ওটার জি, জি। জন্য একটু উপকমিটি হয়, কমিটি হয় কি খোলাসির জন্য ওলামা এখন নিজস্ব টাকা দিয়ে আমার বড় ভাই সহ সবাই টাকা দিয়েছে, 10,000-15,000 টাকা দিয়ে ওই টাকাটা ব্যবস্থা করা হয়েছিল খোলাসিটির জন্য। এখান থেকে হেরাতের আন্দোলনের উত্থান, আন্দোলন শুরু 10 সাল থেকেই। জি 10 সালের মাঝখানে আমাদের হুজুর একটা প্রোগ্রামের জন্য যখন ইয়েতে লালদিঘির পাড়ে একটা সমাবেশ হবে, ওটা আসার সময় আমাদের বালুচড়াতে এটা করা হলো, হুজুরকে আসতে দেওয়া হলো না, সুরজা জারি হলো, এরপর একটু ডিমে গেছিলো। কিন্তু এই 13 সালে এই ঘটনার পর থেকে আর হেফাজত দমে যায়নি। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আন্দোলন চলছে, আপনার আস্তে আস্তে পুরো দেশে এটার জি জি জি। তো আমরা জানি যে হেফাজতে ইসলাম 13 সালে জি 5ই মে সমাবেশের ডাক দিয়েছিল এবং সেখানে বেশ মর্মান্তিক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এই বিষয়টা আসলে কিভাবে ঘটলো, এই বিষয়টার ব্যাপারে কি আপনাদের আগে কোনো মানে বার্তা এসেছিল যে এরকম কিছু ঘটতে পারে বা আপনারা চিন্তা করেছিলেন? হেফাজত ইসলামের 5ই মে আগে তো 6 গেছে না একটা আপনার 6 এপ্রিল। 6 এপ্রিল তো এক লং মার্চ হলো। জি লং মার্চ হওয়ার পরে তো পুরো দেশের এই ইসলামী শক্তিগুলো হেফাজত প্রতি ইয়ে হয়ে গেল, জি এবং যারা যেভাবে সরকার দ্বারা বা পেশিস দ্বারা বা আপনার জুলুমের শিকার সবাই তো হেফাজতের কি ছায়াকেই ছাতের নিচে চলে আসছে ওদের থেকে গেলে। জি। আমি বলবো সবাই এখানে দল মত নির্বিশেষে আর থাকে নাই, সবাই এখানে এক হয়ে গেছে, মানে হেফাজত সবার দল হয়ে গিয়েছিল। সবার দল হয়ে গেছিল, সবাই এখানে আন্তরিক সহযোগিতা যে জি, যেভাবে জি। পারছে জানমাল দিয়ে সহায়তা করতেছে। জি এটাকে পুঁজি করে বা 1 মাস পরেই একটা আবার কর্মসূচি দেওয়া হলো কি 5 মে হবে কি আর একটা অবরোধ হবে, ঢাকা অবরোধ। আচ্ছা আমরা জানতাম ঢাকা অবরোধ পর্যন্তই, অবস্থান কথাটা আমরা জানতাম না। মানে চট্টগ্রামে অবস্থানের ব্যাপারটা সাংগঠনিকভাবে এটা ঢাকা চিটাং হয়নি, চিটাং বলতেছি, জি যেহেতু হুজুর একদিন আগে চলে আসছেন, জি আল্লামা আমির আমশির রহমতুল্লাহ একদিন আগে চলে জি। আসছেন। তো 5 তারিখের দিন না 5 তারিখ না 5 মে না জি 4 তারিখ 3 তারিখ দুপুরে হেফাজতের বৈঠক ছিল কোথায় হারদাইতে। আচ্ছা তখন আল্লামা আমশির রহমতুল্লাহ ঢাকা চলে আসছেন। জোহরের পর বৈঠক ছিল, ওখানে মুফতি আল ইসলাম সাহেব, আব্দুর রহমান চৌধুরী সাহেব, আমরা সবাই ছিলাম। তারপরে আনাস ভাইও ছিল, হুজুরের ছেলে, তারপরে মুজাম্মেল সাহেব ছিল, সবাই ছিল মোটামুটি। ওখানে বৈঠক চলছে। জি বৈঠকের এক ফাঁকে হঠাৎ করে এরা হাফেজ মুজাম্মেল এবং আনাস সাহেব, এরা আমাদের বর্তমান আমির হেফাজত আল্লাহ মকবুল্লাহ সাহেব এবং তৎকালীন মহাসচিব জয়েদ বাবুনি সাহেবকে কি কথা আছে বলে পাশের রুমে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এরা দুজনই, আচ্ছা 3 জন ছিল। এর মধ্যে ছিল এই আনাস সাহেব, আনাস সাহেব। হ্যাঁ, আচ্ছা তারপরে মৌলানা শিহাবুদ্দিন শিহাবুদ্দিন। মানে জমির সাহেবের ছেলে, আচ্ছা এরপরে মৌলানা হাফেজ মুজাম্মেল হাফেজ সাহেবের ছেলে, আচ্ছা। কাছে কথা পাশের রুম নিয়ে গেছে। আমরা সবাই বসা আছি, মুফতি আজহার ইসলাম সব বসা ছিলেন, আব্দুর রহমান চৌধুরী ছিল, আমরা বসা ছিলাম। তো আমি হুজুর আসার পথে একটা কথা বলছিলাম, হুজুর আমার কাছে কিছু বিজ্ঞজন পরামর্শ হচ্ছে, যেভাবে আমরা কর্মসূচি প্রতি মাসে 1 মাস লাগাতার একটু দূরে দিলে সরকার সম্পর্কে আমাদের শক্তিটা আরও মজবুত হোক, এটা বলছে। মিটিংয়ে বলো, কিন্তু মিটিংয়ে বসার শুরুতে এরা ডাকি নিয়ে গেল। ডাকি নিয়ে যাওয়ার পরে দেখলাম যে ওখান থেকে ওরা আসতেছেন না, এখানে ওদেরকে ডাকি নিয়ে তার মধ্যে গাড়িতে উঠে দিছে বা গাড়িতে উঠে গেছে। একটা অসাংগঠনিক কাজ হয়েছে, এটা নিয়ে মুফতি আল ইসলাম সাহেব একটু কিরে আমাদেরকে বসায় সবাই চলে গেলো, কোথায় চলে গেলো। তো আমাদেরকে ঢাকায় নিয়ে আসতে দাঁড়িয়ে, আমার টাইম নেই, ফ্লাইট টাইম শেষ হচ্ছে, দ্রুত আসতে হবে, এভাবে গাড়ি উঠে দিচ্ছে। ওরা ঢাকা চলে আসছে, তখন আমরা তো চিটাং রয়ে গেছি। পরে আমাদের মুফতি জসিম সাহেব সহ আমরা পরামর্শ কেমনে যাবো টাবো এগুলি পরামর্শ হচ্ছিল। ফাঁকে দিয়ে ঢাকা আসার পরে শুনলাম যে লালবাগে বসে ওখানে সিদ্ধান্ত হয়েছে যে এটা আবার অবস্থান করবে। অবস্থানের বিষয়টা আমরা ওখানে ছিলাম না, ঢাকাতে এটা সিদ্ধান্ত। আচ্ছা অবস্থানের যে সিদ্ধান্ত এটাই আসলে হাটাজারিতে হয়নি, এটাই লালবাগে হয়েছে। লালবাগে তখন আসলে কাদের উপস্থিতিতে মিটিংটা হয়েছিল ভাই? এখানে তখন তৎকালীন তো মুফতি ফজলুল্লাহ সাহেব ছিল, মুফতি ফজলুল্লাহ সাহেব ছিল, মুহিউদ্দিন রুহি সাহেব ছিল, মুহিউদ্দিন রুহি সাহেব, তারপরে জুনায়েদ হাবিব সাহেব ছিল, জুনায়েদ হাবিব সাহেব, তারপরে আনাস সাহেব ছিলেন, আনাস সাহেবও ছিলেন, তারপরে শিহাবুদ্দিন সাহেব ছিলেন, মুজাম্মেল সাহেব ছিলেন, এরা সবাই ছিলেন। হাসান আবদুল্লাহ থাকবেন, ফজলুল্লাহ সাহেব ছিলেন, এরা সবাই ইয়েরা ছিল, লালবাগের সবাই ছিল, লালবাগের মোটামুটি ছিল। আর তখন তো
আমাদের জুনায়েদ হাবিব সাহেব তো ইসলামিক কুদুরে ছিল তখন। জি জি নিচে জি ওখানে। জি ওখানে মুহিবুল হাবকে নিয়ে আসছেন, জুনায়েদ বাবু সাহেব নিয়ে আসছেন, এখানে সিদ্ধান্ত হয়েছে। তো এটার পরে আমরা তার জন্য আপনাদেরকে বাদ দিয়ে বা যারা চট্টগ্রামের মূল উলামায়ে কেরাম ছিলেন ওনাদেরকে বাদ দিয়ে একটা নির্দিষ্ট গ্রুপ এখানে মাশওয়ারা করলেন, মাশওয়ারা সিদ্ধান্ত হয়ে গেল, এই বিষয়ে আসলে আমাদের আল্লামা আহমদ শফী সাহেব বা অন্যান্য বড়রা বিষয়টা মেনে নিলেন আসলে কেন? ওনারা আসলে কি মনে করে আসলে বিষয়টা মেনে নিলেন? এই বিষয়ে আমি বেশ কিছু বলতে পারি, যেহেতু এটা তার জবাবদিহিতার প্রশ্ন থাকে না, হয়তো মুরব্বীদের তো এখতিয়ার থাকে সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার। বাকি কথা হলো যে একটা বিষয় যেটা আমি পরের দিন দুই দিন পরে জানতে পারছি, সেটা হচ্ছে যে দেখেন 5 তারিখ তো ঘটনা হয়ে গেলো, আমরা তো জুনায়েদ বাবুনের সাথে ছিলাম কোথায়, চট্টগ্রাম ছিল না ইয়েতে মঞ্চে ছিলাম না, হ্যাঁ মঞ্চে ছিলেন আপনারা, ওই দিন মঞ্চে ছিলেন। জি মঞ্চে ছিলাম। জি তো ওই দিন বিকালে তারপর দিন তো চিটাং গেলাম, জি, একদিন পরে চিটাং গেছি। তো মানে যাওয়ার সমাবেশের পরে আর কি, রণক্ষেত্রের পরে, হ্যাঁ হ্যাঁ ঘটনা ঘটার পরে আর কি, পরের দিন, ওই দিন তো আর বাড়িতে পারি নাই, তারপর দিন গেছি জি সকালে বেড়ে গেছি। তো যাওয়ার পরে দেখলাম মুহিবুল্লাহ বাবু সাহেব তখন হারাদাইতে অবস্থান করতে, উনি বাড়ি যায়নি তখন তো কত পথ নিরাপদ ছিল না, জি জি, পরিস্থিতি একটু বেশ ঘোলাটে ছিল, পুরো দেশের নিজ পরিস্থিতি ছিল। তো উনি 2 দিন হয়ে গেছে হারাদাইতে অবস্থান করছে, ওনারও যাওয়ার ইচ্ছা বাবুনগর। তো সাথে কে যাবে? আমি আমার এদের এক বড় ভাই মোল্লা হাবিবুল্লাহ সাহেব হুজুরের জামাতা, আমার ভাইরা ভাই, ওনাকে বললাম যে আপনি যান, বললাম আমি যাবো না। তো পরে আমি সাথে ওনাকে বাবুনগর দেওয়ার জন্য যাচ্ছিলাম। জি পথের মধ্যে আমি একটা কথা জিজ্ঞাসা করছিলাম হুজুরকে, আচ্ছা হুজুর ওই দিন যে আপনারা আমাদেরকে বসাইয়ে জি 500 রুমে চলে আসেন, তখন কী কথা হয়েছিল? জি যেহেতু তখন হুজুরের বাগিনা জুনায়েদ বাবুনের অ্যারেস্ট হয়ে গেছে, জি জি, হুজুর মনটা ছোট তখন জি। বা মনটা খারাপ, জি। বাগিনা মানে ওটা ওনার জানার মতো মহব্বত নেই, সেরকম বাগিনা, এরকম যেমন তেমন বাগিনা, এটা জি জি সব দিক থেকে আমাদের কাছে বাগিনা অ্যারেস্ট হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। তো আমি হুজুরকে বললাম, হুজুর আপনারা ওই দিন যে আমাদের থেকে আলোক করে আপনারা আসে কি পরামর্শ করলেন, ঢাকা চলে গেলেন, ওটা তো জানতে পারলাম না বিষয়টা। হুম, তো তখন হুজুর যেভাবে একটু মাঝে মধ্যে কেফে যায় কোনো কথা বলতে গিয়ে কেফে একটা কথা বলছিলেন, জি এটা তফসিলও পাই নাই, বিস্তারিত পাই নাই, বা সংক্ষিপ্ত একটু বসে কে মন্ত্রণালয় ভাগ হয়েছিল, একটু কথা হুজুর বলছিলেন। মন্ত্রণালয় ভাগ হয়েছে, এটা মানে হুজুরকে ওরা যারা আনছেন তারা এটা বলছেন যে নাকি সরকার পতন হচ্ছে, আপনারা করার করছেন, এখন কি করবেন এটা নিয়ে দেখা যাচ্ছে, এরকম হয়তো কথা বলা হয়েছে, এটা ব্যাখ্যা করছে সরকার পতন হচ্ছে, এবার আপনারা কোন মন্ত্রণালয় নেবেন এরকম কিছু, এটা হুজুরকে এটা কি ব্যাখ্যা করে বলছে, শব্দ একটু বলছে মন্ত্রণালয় মন্ত্রিত্ব ভাগ হয়েছে, একটু আমার খেপে একটু কথা বলছে, কিন্তু এটা বিস্তারিত আমার জিজ্ঞাসা করি, যেহেতু রাগ আছে, মনে কষ্ট আছে, বড়দের তো বদদোয়াকে ভয় পায় সবসময়, এটা ডিসকাস করিনি। তো এইসব আমাকে বলছিলেন পথের মধ্যে। আপনি তো হুজুরকে অনেকদিন ধরে চিনেন, তো হুজুর আমার শ্বশুর না, সেটাই তো, হুজুর আপনার খুবই মানে ঘনিষ্ঠ লোক এবং মানুষ, সেই জন্য তো হুজুরের সংক্ষিপ্ত কথা আপনার জন্য বিস্তারিত আমার এটা নিয়ে আর বিশ্ব চেষ্টা করিনি, এটা ঢুকে নেই, এটা নিয়ে যেহেতু আমাদের সঙ্গে ঠিক মিল থাকতে হবে, ভুল হয়েছে কারো হয়েছে, যদি কেউ ইচ্ছাকৃত ভুল হয়ে থাকে সেটা দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। তাহলে মানে এটা দিয়ে আসলে আমরা কি বুঝি যে হুজুরকে বলা হয়েছিল মন্ত্রণালয় ভাগ মানে হচ্ছে, সরকার পতন না, হুজুরদেরকে এটা বলা আশ্বস্ত করে সরকার পতন হচ্ছে নিশ্চিত, এটা হুজুরকে এই কথা হয়তো বলা হয়েছে, ওনাদেরকে কে কি করবে, পতনের কথা বলে নেওয়া হয়েছে লালবাগ, সেখান থেকে পতনের ওই জন্য সবাইকে বলা হয়েছে ওখানে অবস্থান করতে হবে। এবং কারা বলছে এটা আমি জানি না, এটা আমি আমার বিস্তারিত ঢুকে চেষ্টা করি, যেহেতু এরপর সবাই মুসলিম হয়ে গেছে, কার বিরুদ্ধে কি বলবো এটা নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন লালবাগে যারা অবস্থান করেছিলেন, যাদের নাম আপনি নিলেন, তারা কেউ আসলে ওইভাবে তো মজলুম ওই সময় হন নাই না, মুসলিমের তো সবাই লুকাই, সবাই তো তখন তো গাটা খাতিস না। জি জি না, কিন্তু এটাও একটা ইয়ের বিষয়, এটা আমাকে বলতে কোনো দ্বিধা নেই। যখন জুনায়েদ বাবুল সাহেবকে নিয়ে আসরের পর লালবাগ থেকে বেরোচ্ছি, আমরা চিটাংতে আসছি সকালে, শুধু তার আগে আসছে, ওই চিটাংতে এসেই লালবাগ গেছি। তো জুনায়েদ বাবুল সাহেবকে নিয়ে আসরের পর বেরোচ্ছি, জেল কাউন্ট পর্যন্ত আসছি, ওখানে বাধা। তো সবাই বললেন, মুফতিউদ্দিন সাহেব বললেন এখানে যাওয়া ঠিক হবে না, আবার আমরা লালবাগ চলে গেছি। কিন্তু জুনায়েদ বাবুল সাহেব ছটফট করতেছেন হুজুরের হুকুম ওখানে যাওয়ার জন্য, অবস্থান করার জন্য। আমি তো হুজুর তো তাড়াতাড়ি পুতুল ছিলেন, পরে আবার বেরোচ্ছি মুখ রাখতে। আবার বেরোবার পরে আমরা চিটাংতে যে গাড়ি নিয়ে আসছি, আমরা ওই হাই সেকেন্ডারি হুজুরকে নিয়ে আসছি। আমরা মাগরিব একটু আগে কোথায় উঠছি, আপনার স্টেজ উঠার মধ্যে ওখানে আমরা যে সমস্ত আমাদের নাম নিলাম নেতৃত্ব, তারা কেউ দেখিনি। আমরা মাগরিবের পর থেকে বা একটু আগের থেকে শেষ পর্যন্ত রাত্রে
তারা কেউ ছিলেন না। এরা যাদের নাম জেতা কেউ ছিলেন না ওখানে। লালবাগের ব্যাপারে যাদের নাম উঠেছে তারা কেউ কেউ ছিলেন সেখানে না। অবস্থান এখানে শুধু করেননি। পেয়েছি, আমি এটা স্পষ্ট বলতে পারি, ওখানে ছিলেন যে নুসরুল কাসিম রহমতুল্লাহ ছিলেন, জি তার মৌলানা জাফরুল্লাহ খান সাহেব ছিলেন, জি তারপরে মহিউদ্দিন আকরাম সাহেব ছিলেন, জি তাদেরকে চেনার মধ্যে আমার 3 জন ঢাকার আলমদের মধ্যে ছিলেন, আর আমরা চিটাগাং সবাই। ওখানে মাগরিব হতে থেকেই আমাদের স্টেজ পরিচালনা করছেন আমাদের হাটাদারির মাহমুদ হাসান সাহেব, যিনি মানে শিক্ষা বাংলা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, উনি পরিচালনা করছেন। এবং জুনায়েদ বাবু সাহেব একাধিকবার বক্তব্য রাখছেন, একাধিকবার দোয়া করছেন আমাদের সামনে, দোয়া বদোয়া সব কিছু করছেন। এবং জুনায়েদ বাবু সাহেব বারবার চেষ্টা করছেন হুজুরের সাথে যোগাযোগ করার জন্য। আমাকে অনেক বলছে হুজুরকে লাগাও, কিন্তু হুজুরের ফোনে কথা বলা যাচ্ছিল না। মানে কেউ দিচ্ছিল না হুজুরের সাথে জুনায়েদ বাবুর সাথে কথা বলতে। হুজুর বলছে, হুজুরকে বলা হয়েছে, হুজুর অনেকে আমার হুজুর শেষ করে, হুজুর আমি হুজুরের হুকুমে আসছি, আমি আমার আবির হুকুম আসছি, আমি তো আমাকে বলতে চলে যাওয়ার জন্য, আমি কেমন বন্ধ করবো? আর রসুলের ভালোবাসা নিয়ে আসছে এখানে। মানে ওই সময় কোনোভাবে যদি আহমেদ শফি হুজুর হুকুমটা পাইতেন, ওনার সাথে কথা বলতে পারতেন এবং হয়তো ভিন্ন যদি বলে দিতেন যে ঠিক আছে ক্লোজ করে ফেলো, জুনায়েদ বাবু সব জায়গায় ক্লোজ করে দেন, কিন্তু আহমেদ শফি সাহেবের সাথে কথা বলতে দেওয়া হয়নি। আর একটা বিষয় হচ্ছে জুনায়েদ বাবু তখন কিন্তু সরকার উদ্বোধন কর্মকর্তার সাথে উদ্বোধন পর্যায়ে কথা বলার চেষ্টা করছেন, জি কিন্তু আমরা দেখছি হুজুরের ফোনের মধ্যে কারো নম্বর ছিল না। তখন তারাই হুজুরকে নিউজ দিত, তারাই মোবাইল নম্বর তাদের কাছে ছিল, যারা এই কাজগুলো করছে। হুজুরের কাছে সরাসরি কারো যোগাযোগ ছিল না। হুজুর কিন্তু আমাদেরকে বলছেন, তাহলে কার দেহ কারা আছে যারা গোলাগুলি করতেছে, যাই বলো, আমি কথা বলবো। মানে গোলাগুলি হচ্ছে যে তখন হুজুর স্টেজে? হ্যাঁ স্টেজে না, হুজুর তো সবাই আসতাম, হুজুর তো বারবার কয়েকবার দোয়া করছে, আর শহীদদেরকে নিয়ে দোয়া করছে, হুজুরে রক্ত পড়তেছে দেখে, আল্লাহ মানে হুজুরের সামনে গোলাগুলি হচ্ছে, ওইখানে আহত হচ্ছে, নিহত হচ্ছে, হুজুর স্টেজে, হুজুর আসতে আসতে লাশ আনছে না, যখন আসর মাগরিব লাশ আনলো না, এই যে তারা এই গুলিস্তানে শহীদ হলো, ওদেরকে নিয়ে লাশ নিয়ে গেছে হুজুর সামনে, আমরা সব দেখছি তো, এগুলো 5টা লাশ আমরা দেখছি ওই সময়। তখন মূল গোলাগুলি শুরু হয়নি। তখন হুজুর আমাদেরকে বলছে, যারা ওই দিক থেকে আসছে ফায়ার করে করে ওদের সাথে সিনিয়র কে দেখো, প্রশাসনের লোক, আমি কথা বলবো। কিন্তু তখন যাওয়ার পরিবেশ ছিল, যেতে পারিনি ওদিকে আমরা। তো তখন আমি আসলে ঢাকার বড় কেউ যাদেরকে নিতে নামলেন তাদেরকে ওখানে দেখি নাই, স্টেজেও দেখি নাই, আশপাশে দেখি নাই। আইজুল ভাই কিন্তু ওখানে ছিল, লালবাগে ছিল আইজুল ইসলাম, তুমি তো শুরু থেকে সাংবাদিক সম্পাদক আমাদের। ওই সময় আইজুল ইসলামাবাদী সাহেবের মানে অবস্থান কি? উনি সাথে ছিল না তো, একসাথে লালবাগের সাথে, ওই লালবাগের মানে ফজলুল্লাহ সাহেবের সাথেই ছিল, ওনাদের সাথে ছিল। এখানে তখন আমি স্টেজে ওনাদের কেউ দেখিনি আমরা। আচ্ছা এটা বাস্তব। কিন্তু জুনায়েদ সাহেব যেটা দেখছি এটা হচ্ছে ওনার এই আল্লাহ রাসূলের ভালোবাসা এবং আমিরের এতাআত আনুগত্য এবং আল্লাহর সাথে সম্পর্ক, দোয়া, এটা আমি দেখছি রাস্তার মধ্যে। এর চেয়ে বড় কথা, জুনায়েদ বাবু সাহেব যখন স্টেজে নামতে বাধ্য হয়েছেন, নেমে গেছেন, হুজুরের পায়ে জুতো ছিল না, খালি পায়ে লালবাগ গেছেন। সেই অবস্থা হুজুর চাইলে কিন্তু চিরাং চলে, হুজুর নিরাপদে অ্যারেস্ট হয় না, কিন্তু উনি আনুগত্যের কারণেই আমিরের কাছে চলে গেছেন। আমি এখন কি করবো, আমি আনুগত্যের কারণে, আমার তো আমির ওখানে, আমিরকে ফেলে যান না, এটা ওনার জুনায়েদ বাবু সাহেব আনুগত্য দেখেছি আমিরের প্রতি এবং আল্লাহ রসুলের ভালোবাসা, এটা যেটা দেখেছি, এটা কিন্তু আমার কাছে কোনো দৃষ্টান্ত সামনে নাই ওনার মতো রসুলের ভালোবাসার একটা কোনো প্রত্যক্ষ ইয়ে। পরবর্তীতে আমরা দেখলাম যে এই 5 মের মানে এই মর্মান্তিক ঘটনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো এবং শেষ পর্যন্ত আওয়ামী সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিল, শুকরানা মাহফিল হলো এবং শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হলো। এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এই বিষয়ে হেফাজত ইসলামের তরফ থেকে কোনো বক্তব্য আছে কিনা? আপনি যেহেতু হেফাজত ইসলামের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, সেই হিসাবে। না, হেফাজত ইসলাম আমি বেফাকও আছি, আমার সাথে আপনার প্রশ্ন করার যথাযথ। বাকি এখানে হেফাজত, বেফাক, এরপরে দেশের রাজনৈতিক দল সবগুলো এক করা ঠিক হবে না। হেফাজত নিজের জায়গাতে আছে। হেফাজত আমরা আমার বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো ঐক্যবদ্ধভাবে, এটা হেফাজতের কাজ। হেফাজতে অন্য স্বীকৃতি, এগুলো হেফাজতের কাজ, হচ্ছে বেফাকের কাজ, স্বীকৃতি নেওয়া না নেওয়া। বেফাক হলেন যেহেতু আমার শফি সাহেব রহমতুল্লাহ সবগুলোরই চেয়ারম্যান, উনি হেফাজতুল আমির, আবার উনি বেফাক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হায়াতুলের চেয়ারম্যান, সব জিনিস এক জায়গায় হয়েছে, কিন্তু এটা এক জিনিস তো না। আপনি এক পরিচয়ে বাবা, এক পরিচয়ে ছেলে, এক পরিচয়ে আপনার জামাই, আসেন না, একই ব্যক্তি অনেক পরিচয়। হ্যাঁ, তো এটা আমার শরীর তো একই ব্যক্তি, কিন্তু পরিচয় তো না অনেক। উনি হেফাজতুল আমির, এদিকে বেফাকের চেয়ারম্যান, হায়াতুলের চেয়ারম্যান, উনি আবার ছাত্র শিক্ষক। মানে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে কওমি জননীর মানে যে স্বীকৃতিটা, স্বীকৃতির পরে যে শুকরানা মাহফিল হলো, সেখানে উনি মূলত হেফাজত ইসলামের মুখপাত্র নয়, বেফাকের মুখপাত্র হিসেবে, বেফাকের নাম হায়াতুল উলিয়ার মুখপাত্র হিসেবে, চেয়ারম্যান হিসেবে। আমি একটা ঘটনা পুরো বলি। যখন এই যখন সরকার দেখলেন যে পুরো দেশের মানুষ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ প্রতি কি
উনি মানে মানে সার্বজনীন নেতা হিসাবে সবাই ঐক্যের প্রতীক হয়ে গেছেন জি 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 দেশের জন্য, জাতির জন্য। জি সরকার চেষ্টা করছেন যে এখান থেকে কীভাবে পিছনে আসা যায় বা সুসম্পর্ক করা যায়, ওনাদের বিভিন্ন চেষ্টা ওনারা করবেন, ওয়াইতে করছেন, কাকে কিভাবে করতে না, তো এগুলো মানে এটা সরকারের তরফ থেকে প্রচেষ্টা ছিল যে আমরা সম্পর্ক স্বাভাবিক করি, উন্নত করে এটা দেশে টিকে থাকার জন্য এটা করছে, চেষ্টা করছে। চেষ্টা যদি সফলতা ব্যর্থ এটা তো আপনার সামনে। বাকি যখন শুকরানা মাহফিলের প্রস্তাব আসছে তখন হাটহাজারী ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা হাটহাজারীতে প্রায় 84টা মাদ্রাসার মহতামিম এবং কি শিক্ষা পরিষদ এক জায়গায় করছে। জি সবাই সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে শুকরানা মাহফিলটা ঠিক হবে না, ঠিক হবে না, এটা হাটহাজারীর ওলামা কেরামের অবস্থান ছিল, সে ছিল না, এটা লিখিত আকার হয়েছে। এবং এবার আনোয়ার সাহেবকে বলি হুজুরতে সময় হুজুরকে বলা হয়েছে, এটা হুজুরকে প্রথম সময় চাইছিলাম, সময় দিয়েছে 2 দিন পরে হুজুরকে বলা হয়েছে। হুজুর আমাদের শুকর আদায় করছেন যে তোমরা এই প্রস্তাবটা, আমি খুব খুশি হয়েছি। বাকি একটা কথা হলো যে আমি তো 6টা বোর্ডের এক চেয়ারম্যান, জি বোর্ড 6টা, সবাইকে জানাও, সবাই কি জানাও, তোমাদের চিঠিটা দাও। কারণ হুজুর ওনাদেরকে ধন্যবাদ জানার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, আপনি কিছু হাদিয়া তোহা পাঠান, কোনো একজন দায় দিয়ে আসুক বা কোনো একটা মাদ্রাসা হোক, কিন্তু এটা শুকরানা মাহফিল কথা, এটা তো আমাদেরকে স্বীকৃতি জানাই, স্বীকারোক্তি করছেন যে আমরা শিক্ষিত, আগেও ছিলাম এখনো আছি। এতদিন সরকার স্বীকার করে নাই, এখন স্বীকার করছে, এটা তো স্বীকারোক্তি, স্বীকৃতি না। আমরা শিক্ষিত আল্লাহ দিয়েছেন, আলেম যে কোরআন বুঝেছে এটা আলেম। ওইটা এটা হচ্ছে হুজুর বুঝছেন, হুজুর বলা ঠিক আছে। তো আমরা 6টা বোর্ডের মধ্যে 5 জন বোর্ডের চেয়ারম্যানকে আমরা এটা জানাইছি আর ওলামা পরিষদের পক্ষ থেকে। জানানোর পরে হাইয়াতুল্লাহ মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে 40 মিনিট নিয়ে আলোচনা হয়েছে, কোনটা শুকরানা মাহফিল হবে কি হবে না, হবে কি হবে না, এটা নিয়ে আলোচনার পরে সিদ্ধান্ত শুকরানা মাহফিল হবে না সিদ্ধান্ত চলে। মানে কবে সিদ্ধান্তটা? এই তো যেদিন ঘোষণা, কয়েকদিন আগে একটা ঢাকাতে হাইতুল মিটিং, তার একটা আমি বলতে পারবো না, মানে শুকরানা মাহফিল ঠিক কয়েকদিন আগে হাইতুল মিটিং হয়েছে, এটা নিয়ে হয়েছে। এরপর হুজুর রাত্রে চলে গেছেন, যে হুজুরকে নেওয়া হয়েছে ফরিদাবাদ মাদ্রাসায়, চলে আসছেন, সিদ্ধান্ত হবে না। বাকি ঢাকার স্থানে কিছু মাদ্রাসার জিম্মাদাররা একটা ব্যবস্থা করে আল্লাহ প্রধানমন্ত্রীকে এটার জন্য কি ধন্যবাদ জানাবে, কিছু মাদ্রাসাটার প্রোগ্রাম হবে, ঘরোয়া প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম, বড় ধরনের প্রোগ্রাম হবে না, সিদ্ধান্ত হয়েছে। ইয়েতে ফরিদাবাদ যাওয়ার পরে হুজুরকে কিছু মানুষ যায় বলছে, হুজুর আপনি যাকে এটা তো হবে সিদ্ধান্ত যাওয়ার হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী আপনি দেখা করা দরকার। দেখা করে যদি আপনি বলতেন তাহলে আনোয়ার সাহেব সহ সবাই যে মামলাগুলো প্রত্যাহার হতো। আচ্ছা, ওনারা বুঝেছেন যে হেফাজতের যে মামলাগুলো এটা প্রত্যাহার আনোয়ার সাহেব মামলা আসামি আছে, ওগুলো প্রত্যাহারের জন্য আপনি দেখা করলে বললে হয়তো মামলাগুলো প্রত্যাহার করতো। শুধু এইটুকুর মধ্যে রাজি দেখা করার জন্য, যে যেন মামলাটা প্রত্যাহার করা হয় সেজন্য দেখা করবো। রাত্রি হুজুরকে আবার নিয়ে গেছে কোথায়, গণভবনে বা ইয়েতে, গণভবনে নিয়ে গেছে, হুজুর কোথায় নিয়ে গেছে, প্রধানমন্ত্রী সাক্ষাৎ নিয়ে গেছে। সাক্ষাতে বহাস উপস্থিতেই যে যারা নিয়ে তারা কি ও কথা উঠাইছে, কোনটা শুকরানা মাহফিল আবার উঠাইছে। ওখানে তো একদম মানুষ প্রধানমন্ত্রীর সামনে এটা ইয়ে করতে পারে নাকি, মানে প্রধানমন্ত্রীর সামনে ওই লোকগুলো কথা উঠেছে। আমি আসলে আপনার কাছে একটু জানতে চাবো, আসলে এই লোকগুলো কারা? ফয়জুল্লাহ ছিল, ফয়জুল্লাহ সাহেব, ফয়জুল্লাহ সাহেব, আনোয়ার সাহেব ছিল। আচ্ছা, ফয়জুল্লাহ সাহেব, আনোয়ার সাহেব ওনারা ছিলেন, ওনারা এই কাজটা করেছেন, সম্পৃক্ত ছিল, বিভাগ ভাইস চেয়ারম্যান ছিল, দুজনেই ওরা এটা ইয়ে করছে। তো এখানে হুজুর একটু অনর্থনা জিম্মি হয়ে গেছেন, প্রধানমন্ত্রী সামনে তার হুজুর না করতে পারে না, সামনাসামনি একটা না করা, ওটা তো একটা দেখা যায় না। তো ওখানে এটা শুকরানা মাহফিলের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তখনও আমি দেখেছি মুহিবুল্লাহ বাবুনি রহমতুল্লাহ আলাই সরাসরি উনি স্বীকৃতির বিরোধিতা করছেন এবং কি ব্যবহার করে না থাকার জন্য উনি দাবি উঠেছেন এবং উনি শুকরানা মাহফিলের বিরোধিতা করছেন। বাবুনি সাহেবকে শুকরানা মাহফিলের বিরোধিতা করছেন, আমরাও আসিনি, আমাদের টিকিট আমরা দেখেছি যে আসলে মঞ্চে এরকম হেফাজতের ওরকম হেভিওয়েট ওইভাবে ওরকম কোনো নেতা আসলে আসেন না। অনেকে হুজুরের কথায় বাইরে চিরান থেকে আসছেন, কিন্তু ওখানে ইয়ে যায়নি, মাহফিলে যায়নি, অনেকে থাকছে লাভ বেনে, এটা কি বলে কাকারে চলে গেছে, অনেক বিভিন্ন চলে গেছে, এরকম আছে, অনেক আসছেন কিন্তু হুজুরের কারণে, হুজুরের মাদ্রাসা শিক্ষা হওয়ার কারণে বলছেন আসছেন, কিন্তু ওই মাহফিল ওনারা থাকেন, এরকম হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা আসলে শুকরানা মাহফিল। আর ওখানে যে ঘোষণা দিয়েছে এটা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক ঘোষণা ছিল না, এটা ব্যক্তিগতভাবে উনি তো একটা বোর্ডের চেয়ারম্যান নিজেই, কে
রুহুল আমিন সাহেব, জি। উনি একটা বোর্ডের চেয়ারম্যান, উনি ওনার থেকে কথা, এটা কোনো কেউ কোনো পরামর্শ হয় নাই কোনটা এটা ওনার নিজস্ব আবেগ থেকে আবেগটাই না, কৌশল, নিজস্ব কৌশল বলবো আমরা, আবেগ কেন কৌশল, বলবো, আসলে কৌশল, এখানে কৌশল। আবেগের বিষয় নাই, রাজনৈতিক কৌশল বলা যেতে পারে। রাজনৈতিক কৌশল হিসেবে উনি বলছেন উনি এটা জবাব পাইছেন যে 5 আগস্টের পর উনি একটা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবকে পালাইতে হয়, এটা পুরো ইতিহাসের একটা অংশ হয়ে গেছে। আল্লাহু আকবার। জি জি। কিন্তু এটা কোনো আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হেফাজত না, আর হেফাজত প্রশ্ন একান্ত ছিল বোর্ডগুলো হাইতুলিয়ার প্রোগ্রাম ছিল, তখন হেফাজতের কোনো প্রোগ্রাম না, এটা হেফাজত কেন জন ঠিক হবে না। না, বিষয়টা এরকমই কিছুটা মনে হয়, কারণ আমরা দেখি যে মোদি বিরোধী যখন আন্দোলন হয় বাংলাদেশে, এখানে একটা কথা আপনারা বলতে পারেন যে ওখানে যখন শুকরানা মাহফিলের মধ্যে মেজর জনাব আব্দিন সাহেব বলছে কোনো লোক হতাহত হয়নি, এখানে প্রতিবাদ হওয়া দরকার ছিল, যারা সঞ্চালক ছিলেন তারা এই কথা বলতে পারতেন যে এটা আজকে মাহফিলের সাথে এটা সম্পর্ক নাই, এটা কি বলা হয়, এটাকে স্পষ্ট করা হয়, এটা বলা যেতে পারো, বা এটার সাথে আমরা সবাই একমত না, এই মাহফিল একমত এভাবে কিছু বলা যেতে পারতো, বললে হয়তো এটা আমার ইতিহাস ভিন্ন হতো, এটা না বলাটা জন্য আসলে একটা কালো দাগের মতো দুর্বলতা ভাস পাইছে আমাদের, জি। কেউ সাহস পেয়ে না বলাটা। জি, আপনি যেটা বললেন আমাদের কাছে সেটা মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে আসলে এখানে কিন্তু আরেকটা বিষয়, শুকরানা মাহফিলে কিন্তু আতাউল্লাহ হাফিজি যান নাই, উনি স্বীকৃতি বিরোধী ছিলেন, উনি আবার স্বীকৃতির বিরোধী ছিলেন, সরকারি স্বীকৃতি বিরোধী ছিলেন, উনিও কিন্তু শুকরানা মাহফিল যাননি। আচ্ছা, হাফিজ হুজুরের ছেলে আতাউল্লাহ হাফিজি উনি জানলেন এবং উনি শুকরানা মাহফিলের বিরোধী করছেন এবং স্বীকৃতির বিরোধী করছেন, আচ্ছা লিফলেট ছাপাইছেন স্বীকৃতির বিরুদ্ধে, এটাও কিন্তু বাস্তবতা। এটা তো একটা বড় বিষয়। ঢাকাতে যখন হেফাজত ইসলামের কাজ হয় তখন এক হিসেবে কেন্দ্রবিন্দু ছিল, আমি যতটুকু জানি কামরাঙ্গীরচরের অনেকটা জামিয়া নুর ইসলাম হাফিজ হুজুরের মাদ্রাসা, যেটা এটাই মূলত ভূমিকা ছিল, কিন্তু এক্ষেত্রে স্বীকৃতির বিষয়ে উনি ওনার দ্বিমত ছিল, উনি রিফ্লেক্ট করছেন এবং শুকরানা মাহফিলে তিনি আসেন। আপনি যেটা বললেন কথাটা আমরা এভাবে পাই, এটার পাই ভাবে যে যখন মোদি আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসে, তখন একটা ব্যাপক আকারের প্রতিবাদ হয় আমাদের দেশে তার আশা নিয়ে, এবং সেটার সাথে আওয়ামী সরকারের সাথে বেশ ভালো পরিমাণে একটা ক্ল্যাশ হয় ওলামায়ে কেরামের, এবং অনেকে জেলে যান, অনেকের নামে মামলা হয়। এই বিষয়টা আসলে আপনি কেমন দেখেন যে সরকার একবার আমাদেরকে কাছে ডাকতেছে, আবার যখন তার বিরোধী কোনো কথা আমরা বলতেছি তখন আমাদের সাথে তারা ক্ল্যাশে যাচ্ছে? তাহলে বিষয়টা কি এভাবে বোঝা যায় না যে যখনই কোনো নির্বাচিত সরকার আসে তারা তাদের নিজস্ব প্রয়োজনে ওলামায়ে কেরামকে ব্যবহার করে, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তারা তাদের মতো টিস্যুর মতো ফেলে দেয়? বিষয়টা কি আসলে এরকম দেখা যায় না? এটা শুধু সবসময় তো এটাই, শুধু এখন না তো। জি, 47-এর স্বাধীনতা আন্দোলনে ওলামায়ে কেরামের যে ভূমিকা, মাওলানা জাফর আহমদ উসমানী, তার সাব্বির আহমদ উসমানীর যে ভূমিকা, তো স্বাধীন হওয়ার পরে কি ওনাদের অবস্থান সংবিধানে বা রাষ্ট্রে, আমরা জানি যে পুরো পাকিস্তানের একজন পতাকা উত্তোলন করেছেন আলেম, ব্যাস এতটুকুই, এছাড়া আর কোনো অবদান। এটা হচ্ছে যে আমাদের সরলতা বা আমাদের মুরব্বীদের নির্লোভতা, ওনাদের ক্ষমতার লোক কখনো করা নাই, ক্ষমতার জন্য কিছু করার নাই, এইটাকে সদ্ব্যবহার করা হয়েছে, সব রাজনৈতিক দলরা করছে সবসময়, সেকুলাররা এটা খুব বেশি করেন, সবসময় করে আসছেন, যারা এটা গণতান্ত্রিকরাও করেন, যে কৌশল ওদের রক্তটা আমার দরকার আছে, রক্তটা নিয়ে নিই, বাকি ভোগ তো আমরা করবো। এটা সবসময় শুধু বাংলাদেশের এটা আমি দেখেন, আমি এটার জন্য বলে যেটা হয়তো আমার বিএনপি ভাইরা রাগ করবেন, রাগ করার কিছু নাই। যখন আওয়ামী লীগ বিরোধী আন্দোলন হচ্ছে শান্তিযুদ্ধের বিরুদ্ধে, তখন তো লং মার্চ ডাকছেন বিএনপি, এবং এই লং মার্চে আমরা খাগড়াছড়ি রাঙ্গামাটি গিয়েছি, কিন্তু তখন তো বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো শান্তিযুদ্ধে বাতিল করবেন, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে কি বিএনপি এটা প্রস্তাব উঠাইছেন? শান্তিযুদ্ধের বিষয়ে কোনো কথা উঠায়নি, এটাই নেই। এরপর আরেকটা বিষয় এগুলো বলছে জন্য যে আগামীতে ভুল না হওয়ার জন্য, যেমন নাকি বিএনপি বিবারিয়ার 6 জন হাফেজ শহীদ হওয়ার মাধ্যমে কি আন্দোলনটা চাঙ্গা হয়েছিল, তো এখানে আমাদের একটা ভূমিকা, উচ্চতনের জন্য কি ভূমিকা রাখছেন উচ্চতন শহীদ পরিবারের জন্য, একটা বিষয়। আর এই 6 জন শাহাদাতের মাধ্যমে দেশে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ নির্বাচন হয়েছে, এরপর 4 দলীয় সরকার গঠন হলো। 4 দলীয় সরকার গঠনের ক্ষেত্রে রূপকারের মধ্যে আমি যা দেখেছি, শুরু থেকে ফতোয়া নেওয়া, মুফতি থেকে লেখা নিয়ে আসা, এর ভিতরে মুফতি আজম শামসুদ্দীর একটা ভূমিকা ছিল। উনি হারদাইতে মুফতি আজম সাহেবের কাছে যাই লেখা নিয়ে আসছেন পক্ষে, 4 দলীয় জোট গঠনের পক্ষে, পটিয়ার থেকে নিয়ে আসছেন গাজীপুরের সাথে, এগুলো আমি আমার চোখে দেখা। তো ওনার তো মূল্যায়ন করবা হয়েছে, আপনারা দেখছেন মূল্যায়ন হয়নি। পাশাপাশি যেটা আমার বেশি প্রশ্ন, যেদিন প্রথম সংসদ অধিবেশন বসে তখন আমি
যেহেতু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত একটা আবেগ থাকে মানুষের, এমনি তো আমার ঘরে টিভি নাই, পার্শ্ববর্তী বাসায় আমাদের চাচার বাসায় গিয়ে টিভি দেখতেছিলাম, সংসদের অধিবেশন দেখতে গেছিলাম, তখন আমাদের বেশি মনে কষ্ট লাগছে। সেদিন দেখলাম যেখানে আমিনী সাহেব রহিমাহুল্লাহ, মুফতি আক্কাস সাহেব রহিমাহুল্লাহ, তারপর সাইদি সাহেব, অনেক ওলামা একরাম ওখানে আসেন যারা যে যোগ্য আলেম ছিলেন, হাফেজ কারি ছিলেন। ওখানে দিয়ে দোয়া করার জন্য দেওয়া হইলো কায়কোবাদ সাহেবকে। এতগুলো আলমকে, একজন আলমকে 10 মিনিট বা 15 মিনিটের জন্য সম্মান করার, মূল্যায়ন করতে সাহস বিএনপি করে নাই তখন ভারতের ভয়ে, আমি মনে করি। না সেটা তো ঠিক আছে না, কেন এখানে কায়কোবাদ সাহেব তো আলেম না, উনি দিনদার মানুষ, ঠিক আছে, আমি মানি উনি আমাদের ধার্মিক মানুষ, কিন্তু এখানে এতগুলো আলেম থাকা, এতগুলো মুহাদ্দিস থাকা, এতগুলো সেবা থাকা, ওনাদেরকে কি 10 মিনিটের জন্য মূল্যায়ন করা গেল না যে ওনারা দোয়াটা করবেন? সাইদি সাহেব ছিলেন ভালো মনে হচ্ছে। বিষয় তো এটাই যে আমরা যে আমাদেরকে ব্যবহার করা হয়, আমরা ব্যবহার হই। ওটার জন্য যারা ব্যবহার হয়ে আসছেন তাদেরকে সতর্ক হওয়া দরকার, যারা ব্যবহার করছেন তাদেরকে আগামী থেকে এই ভুলগুলো থেকে শোধরানো দরকার, এটা আমি মনে করি। এখন বিষয়টা হচ্ছে যে যুগে যুগে যে আমরা ব্যবহার হচ্ছে, এখন হাদিসে তো একটা কথা আছে, মুমিন 2 বার একই করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী ফ্যাসিস্টের আমলে কিছু ওলামায়ে কেরাম, আমি নামধারী ওলামায়ে কেরাম বলবো আসলে, তারা যে ক্ষতিটা করেছেন ওলামায়ে কেরামের জাতির, পরবর্তীতে দীক্ষিত হয়েছেন তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব মানে এগুলো এত যৌক্তিক ব্যবসার সামনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, যার কারণে দেখা যাচ্ছে হেফাজতের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি ওনারা বিএনপির পক্ষে অনেক কথাবার্তা বলছেন, এভাবেও বলছেন অনেকে যে হেফাজত পুরোটাই বিএনপির বা এই টাইপের কিছু একটা ব্যাপার স্যাপার। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? এটা কি আসলে হেফাজতের বক্তব্য, নাকি আবার কিছু লোক আসলে এইভাবে হেফাজতকে ব্যবহার করার চেষ্টা করতেছে? এই বিষয়ে আপনাদের মতামত কি, বা এই ব্যাপারে আপনাদের ভূমিকা? আমাকে বলতে হবে না, আপনি আমার থেকে জিজ্ঞাসা করতে হবে, এটা কোরআন থেকে জিজ্ঞাসা করুন। আমাদের যখন কোনো ক্ষতি হবে, হব্বুদ দুনিয়া কারাতুল মাউত, আমাদের যখন দুনিয়ার পদের কোনো লোভ আসবে বা মৃত্যুকে ভয় পাবো, তখন বা টাকার লোক বা ক্ষমতার লোক, এটা আসলে আমাদের পতন হবে। পূর্ব যা হয়েছে, কেউ হয়তো আওয়ামী ফ্যাসিস্টের নির্যাতনের ভয়ে তার সাথে আঘাত করছে, আর কেউ হয়তো সুযোগ পাইছে, সে জানে কি পাইছে না পাইছে, কী কারণ হয়েছে, এখনও সেটা। অথচ আমি যেটা দেখেছি, সরকার পতনের পরে 3-4টা বৈঠক হেফাজত ইসলামের হয়েছে, কেন্দ্রীয় বৈঠক, 2টা তো ঢাকাতে হয়েছে, 2টা বাবুনগর হয়েছে। সব বৈঠকে হুজুর স্পষ্ট বলছে, আমির হেফাজতের নির্দেশ ছিল ইসলামী ঘরানা জেলা, আমাদের কওমি ঘরানা যেহেতু সবগুলো আগে এক হোক, এখানে ইসলাম আন্দোলন সহ বুঝের কথা এক হোক, এক হওয়ার পর তোমাদের দাম মূল্যায়ন হবে, তখন কি করবে, কাছা যাবে, এটা তখন সিদ্ধান্ত নেব, এবং তখন যদি এটা ঐক্যমতের মাধ্যমে হয় তাহলে সমর্থন দেবো, সহযোগিতা করবো। এটা হুজুরের বক্তব্য ছিল, 3-4 বার আমি ছিল। তো এখন যদি এর বাইরে কেউ সাংগঠনিকতার বাইরে গিয়ে কেউ যদি যে কোনো দলের সাথে জোট করে, এটা তাদের ব্যক্তিগত বিষয় হতো বা তার দলীয় বিষয় হতে পারে। যেহেতু হেফাজত ইসলামের মধ্যে অনেকগুলো ইসলামী দল আছে, তো কারো দলীয় সিদ্ধান্ত হলে যদি হেফাজতকে দায়ী করা ঠিক হবে না। ওনার দলীয় সিদ্ধান্ত ওনারা গেছেন, তো হেফাজতের সিদ্ধান্ত চাইনি। হেফাজতের নাম ব্যবহার করে মূলত হেফাজতের বিরোধী কাজ হচ্ছে, নাম ব্যবহার দাবি করেন, ওটা দাবি। আমরা যদি এটা বলে আমরা নাম ব্যবহার করি না বলে, কিন্তু নাম কোথায় ব্যবহার করা? হেফাজতের প্রোগ্রাম হয় কিন্তু সরাসরি স্পষ্ট বিএনপির কথা বলা হচ্ছে। হেফাজতের গ্রহণযোগ্যতা ব্যবহার করে, হেফাজতের গ্রহণযোগ্যতা ব্যবহার করা হয়, আর তাদের দলীয় প্রোগ্রাম করা হয়, কিন্তু হেফাজতের গ্রহণযোগ্যতা তারা কি ব্যবহার করে গেলে এটাই হয়ে যাচ্ছে। তারা যে ব্যবহার করতেছে, এটা তো যাচ্ছে হজে ভাই, তো প্রথমে যে একটা ভালো জিনিসপাতি কিনছেন, এটার জন্য আপনার হয়ে যাচ্ছে যেহেতু আসলে মাঝখানে ঘাত হয়ে গেলে কি করবেন? কথা তো এটা না, কথা হচ্ছে যে তারা তো হেফাজতের নাম ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি আদায় করছে, সেটা একটা বিষয়, কিন্তু এর মাধ্যমে যে হেফাজতের করতে হবে, এই জন্য আমি বলছি অতীত থেকে ইতিহাস যে শিক্ষা নেবেন, যেখানে শাহুল ইসলাম মাথা নামতে হয়েছিল, উনি কি অনশন করছিলেন একটা দাবির জন্য, কি স্বীকৃতির জন্য? ওনার থেকে বড় কেউ না এখানে, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমি বিকৃত হবো কিনা, আমাকে ব্যবহার করবে কিনা, আমাকে ব্যবহার করে তার ক্ষমতায় গিয়ে আমাকে ডাস্টবিনে ইয়ে বানাবে কিনা, এটা তোমার চিন্তা করা উচিত। সেটা তো অবশ্যই তাদের চিন্তা করা উচিত। তাদেরকে আমি এখন বলছি, বড় গলা বলছি, তারা এখন শিক্ষা নিক এখান থেকে, যেখানে শেখুল আজিজ রহমতুল্লাহ বাংলার সর্বশ্রেষ্ঠ মুরব্বী, ওনার মতো মানুষকে পথে বসতে হয়েছে, ওনাকে কি অনশন করতে হয়েছে, তাও কাজ হয় নাই, সেখানে তারা করতে নিতে পারবে আমি জানি না, তাদেরকে হুঁশিয়ার হয়ে নেওয়া উচিত। তাদের তো শিক্ষা নেওয়া উচিত, কিন্তু আমার কথা হচ্ছে হেফাজতের কি শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কিনা? যেমন মানে বিষয়টা হচ্ছে এরকম যে কিছু মানুষের স্বার্থের কারণে হেফাজত ইসলাম
তৌহিদি জনতা বলি বা ধর্মপ্রাণ মুসলমান বলি, ওনারা 5ই মেতে খুব খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এবং সারা দেশের ইসলামপ্রিয় জনতা বেশ বিব্রতকর একটা অবস্থার সম্মুখীন হয়েছিলেন। এখন বর্তমানে যারা হেফাজতের নাম ব্যবহার করছেন তাদের কারণে হেফাজতকে আবার কোনো এরকম কোনো বিব্রতিকর পরিস্থিতি পড়বে কিনা এবং যেন না পড়ে সেই জন্য হেফাজত ইসলাম বর্তমানে কেন্দ্রীয় পর্যায়ে থেকে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা এই বিষয়টা আপনি কি বলবেন? হেফাজতের বক্তব্য স্পষ্ট, হেফাজত কোনো দলীয় কাজ, রাজনৈতিক কাজ সাথে হেফাজত সম্পৃক্ত নয় এবং দলীয় কোনো বৈঠকে কোনো সিদ্ধান্ত হয় নাই। যারা করতেছেন যাচ্ছেন তাদের শিক্ষার বিষয় বলছি। 2 নম্বর শিক্ষা হচ্ছে অতীতে যারা অতি আবেগ হয়ে হেফাজতকে ব্যবহার করার চেষ্টা করছে, ওই যে তারা যারা কি করছে হেফাজতকে দিয়ে অবরোধকে অবস্থান আনছে, তাদের যা অবস্থা তাদের বর্তমানে তাদের অবস্থা হবে। আমি একটু বলবো। ধন্যবাদ, সুন্দর বলছেন। বাকি আমাদের তরফ থেকে অনুরোধ বলেন বা যেহেতু হেফাজত আমাদের প্রাণের সংগঠন, আমরা এটা আশা করব যারা হেফাজতকে ব্যবহার করছেন তারা যেন হেফাজতের জনপ্রিয়তা হোক বা হেফাজতকে হোক ব্যবহার করতে না পারেন সে বিষয়ে আপনাদের তরফ থেকে কিছু কথা আসবে যাতে মানুষ বিভ্রান্ত না হয়, ইনশাআল্লাহ হেফাজত নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়। 5ই মে যে হেফাজতের ঘটনা ঘটলো তারপরে হেফাজতের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেল খেটেছেন, এখন অনেকে মামলা চালাচ্ছেন, অনেকে শহীদ হয়েছেন। এই বিষয়ে হেফাজত ইসলামের নেতৃবৃন্দের ভূমিকা কি? ওনারা এই মামলা পরিচালনার ব্যাপারে বা সরকারের তরফ থেকে মামলাগুলো খারিজ করার ব্যাপারে বা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দেখভালের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, হেফাজত ইসলাম তো আসলে 5ই মে অর্থাৎ 2013 সালের পর যে মামলা হয়েছে আমরা আসামি, ঢাকাতে অনেকগুলো মামলাতে আমরাও হয়েছি, আসামি হয়েছি। সেই মামলাগুলো এরপর 2021 সালের মামলা, সব মামলাতে আমরা প্রায়তে আসি। কত হলো যে ওটার চেষ্টা তখনও করা হয়েছে, এখনও করা হয়েছে। বাকি এই সরকার আসার পরে কিছু মামলা আমাদের প্রত্যাহার হয়েছে, যেগুলো নর্মালি আছে ওগুলো, এখন অনেকগুলো মামলা রয়ে গেছে। কত পার্সেন্ট মামলা প্রত্যাহার হয়েছে আপনার আইডিয়া কি বলে? কত পার্সেন্ট? 20% রয়েছে, কিন্তু এগুলো মামলা হাট, মানে 20% মামলা রয়েছে কিন্তু এগুলো 80% খারিজ হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এগুলো হাট মাত্র এগুলোকে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে অনেক সময়। এরপরে অনেকগুলো ক্ষেত্রে 164 নেওয়া হয়েছে স্বীকারোক্তি। বিভিন্ন কারণে কতগুলো মামলা এখন রয়ে গেছে, প্রায় 20% মামলা এখন রয়ে গেছে। আমাদের চট্টগ্রামও প্রায় 4টা মামলা এখন রয়েছে, যেগুলো আমরা এখন শেষ করতে পারিনি। বাকিগুলো প্রত্যাহার 164 নেওয়া হয়েছে, প্লাস আরো অনেক কঠিন অনেক বিষয় আছে। 164 নেওয়া হয়েছে মানে কি বাধ্য করে ওদেরকে, এটাই বলতেছে আমি আমলে তো আয়না ঘর, তারপরে বিভিন্ন জোর জবরদস্তিমূলক কিছু বোর্ডার বক্তব্য তো লেখিন স্বাক্ষর করো, দেবো, সেভাবে নেওয়া হয়েছে। যে আমিও তো মানে আমি আমলে আপনি তো গুম হয়েছেন, আপনার তো অভিজ্ঞতা আছে। তো আমি যেটা বুঝি এটা তো আসলে তারা ইচ্ছাকৃতভাবে এইভাবে আসলে একটা নাটক সাজিয়ে করে, যেটা বর্তমান সরকার কাছে ওপেন। তারা গুমের যে ব্যাপারগুলো দেখেছেন সেক্ষেত্রে এখন আসলে এই সকল 164 বা এই সকল বানোয়ার জিনিস এগুলো তো আসলে গুরুত্ব থাকার কথা না। যদিও বাহ্যিকভাবে দেখা যায় 164 একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আইনি প্রক্রিয়ার ভিতরে, কিন্তু যেহেতু এটা জবরদস্তিমূলক বা জোর করে এগুলো নেওয়া হয়েছে, এটা কি আসলে খুব তাড়াতাড়ি একটা মিউচুয়াল করার ব্যবস্থা করা যায় না? একটা আইনের মাস পেশ আছে, যদি সরকার এখন নির্বাহী আদেশে এগুলো ক্যান্সেল করে দেয় পারবে। কিন্তু জটিলতা হচ্ছে কি, চাইলে এটা অন্য কোনো সরকার কোনো চাইলে এটা আবার পুনর্জীবিত করতে পারবে। আচ্ছা, বুঝছেন? কিন্তু আইনি জটিলতা আছে, যেগুলো এগুলো মানব রচিত আইন তো পেশ থাকবে, এগুলো তুমি কি থাকবে সবসময়, কি থাকবে পেশ থাকবে, এগুলো একটা জবাব থাকবে। ওকে আইনি কিছু আছে, ওই জন্য এটাকে হয়তো ওইগুলো প্রত্যাহার করতে হবে, কোথা 164 গুলো, অথবা কোর্টে গিয়ে ওদেরকে নির্দোষ সাপরূপে রায় দিয়ে ফেলতে হবে। বুঝছেন? কিন্তু যদি আপনি নির্বাহিত আসে করে ফেলে, কিন্তু এটা আবার নতুন করে আবার ওটাকে ক্ষমতা দেখাইছে, আবার কারোর ক্ষমতা এটা পুনরায় মামলাটা তারা চালু করতে পারবে, সেটা আইনগত। ওই জন্য এগুলো ঠান্ডা মাথায় করতে হচ্ছে। এটা না যে ওনাদের আন্তরিকতা নাই, হ্যাঁ, বাকি যতটুকু আমি মনে করি আমাদের সমন্বয়ের কিছু অভাব আছে, বাস্তবতা এটা। কারণ এখানে যে কমিটি করা হয়েছে মামলা করছেন, যেমন আমিও আছি, কিন্তু আমাদের যদি আমি চিন্তাগুলো দেখি এদিকে এগুলো সমান বৈঠক কম হয়, এটার জন্য এটা দুঃখিত আমি ব্যক্তিগতভাবে, যে কেন হয় না এটা আর ব্যাখ্যা এখান দিয়ে যাচ্ছি না। আমাদের সাংগঠনিক কিছু বা অনেকে ব্যস্ত আছে, বসা হয় না, কিন্তু কাজ হচ্ছে, কাজ করা একদম কাজ হচ্ছে আর কি, কাজ হচ্ছে। আচ্ছা, 5ই আগস্টে যারা শহীদ হয়েছিলেন বা আহত হয়েছিলেন তাদের পরিবারের জন্য আপনাদের কোনো চেষ্টা বা প্রচেষ্টা? আগস্ট মানে 5ই মের ব্যাপারে, জি, এ ব্যাপারে কয়েকটা কথা অনেকেই অনেক সময় আমাদেরকে খুব ছোট করে করে আঘাত করে কথা বলে যে আপনার লিস্ট করার নাই। তো লিস্ট করা নাই, না করতে পারে না, এটাও মানুষের বিবেচনা আনা উচিত, আর সক্ষমতাও বোঝা উচিত।
আমি ওটার আগে একটা কথা বলি। স্বাধীনতা ৭১-এর স্বাধীনতা আন্দোলনের পরে, স্বাধীনতা সংগ্রামের পরে থেকেই তো স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতা ছিল, নাকি কোনো বিপক্ষে শক্তি ক্ষমতা আসছে ৫২-৫৩ বছরে? না, পক্ষে তো ছিল, পক্ষেই। এখন কি ৩০ লক্ষের লিস্ট হয়েছে? না, লিস্ট তো হয় ৩,০০০ হয়েছে। একটা মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে। জি স্বাধীনতার পরে পক্ষের শক্তি ক্ষমতায়, জি পক্ষের শক্তি ক্ষমতায় এত বছর এটা লিস্টটা হলো না কেন? ৩ লাখ ৩ লাখ কয় লাখ ৩০ লাখ ৩০ লাখ বলা হয়, কিন্তু অনেকে বলেন যে ভুলবশত আসলে বলা হয়েছে, অনেক কথাই আছে, অনেক কথাই প্রচার হয়। ৩০,০০০ তো লিস্ট হয়নি জি কেন? স্বাধীনতার পক্ষে শক্তিটা এটা কেন হলো না? এটা একটা বিষয়। জি ইচ্ছে করি করে না বা করতে পারে না, এটা তাই না। জি কিন্তু আমরা যখন ৫ই মে এখানে আহত নিহত শহীদ হলো, তখন তো এমন একটা সরকার, জালেম সরকার ক্ষমতা ছিল, তখন কারো সন্তান হারাই গেল বলার সাহস করে না যে আমার ছেলে ওখানে গিয়েছিল, বলার সাহস ছিল না। কেউ বলতে পারে না আমার ছেলে ওখানে গিয়েছে, এটা ভয়ে তার ছেলে নাইয়ের মধ্যে চলে গেছে, সে ছেলে আছে আর সমস্ত বলে নেই। কারো স্বামী গেলে সে স্বামীর কথা বলা নেই, কারো ভাই গেলে সে ভাইয়ের কথা বলা নেই, ভুলে গেছে। কারণ তাদেরকে এমনভাবে ভুলানো হয়েছে যে মুখ খুলতে পারেনি, অনেককে দাফন করতে দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা করতে আমরা সক্ষম পরিবেশ পাইনি, করতে পারিনি একটা। তারপরেও কিন্তু তখন আমরা ভিতরে ভিতরে অনেক শহীদ পরিবারে গেছি, অনেক সাহায্য করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে সাহায্য করে আসছি ওদেরকে বলে আসছি যে খবরদারি কথা বলবো, আমি তো আসছিলাম টাকা দিয়ে বলবো না, যার কারণে তারা বলো না। তার মানে হেফাজত কিছু করে সেরকম না, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক করেছে, অনেকের শহীদ পরিবার আমরা গেছি এবং টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে নিষেধ করা হয়েছিল যে বলবো না, কারণ তখন পরিস্থিতি সেরকম ছিল যে মুখে বলা যাচ্ছে না। এখানে একটা প্রশ্নের উত্তর যেটা আমাদের তৎকালীন আমির হেফাজত দিয়েছিলেন, এটা খুব সুন্দর উত্তর। যখন ৭৭ ঘটনার কয়েকদিন পরে দেশের জাতীয় পর্যায়ের কিছু মিডিয়া হারদাইতে গেছে, আমরাও ছিলাম ওখানে, হুজুরকে প্রশ্ন করছে হুজুর কয়জন লোক মারা গেছে, প্রশ্ন করছে হুজুরকে। হুজুর উত্তরটা সবচেয়ে আমার কাছে প্রিয় ছিল, বলছে আমি মারছি, আমি গেছি ওখানে, যারা মারছে তাদেরকে জিজ্ঞাসা কজন মারছে, যারা মারছে তাদেরকে জিজ্ঞাসা কজন মারছে, কজন লোক আছে ওদেরকে জিজ্ঞাসা করো। হুজুর জবাব ছিল এটাই বাস্তবতা, আসলে এটাই। তখন তো মুখ খুলতে কেউ পারেনি। আলহামদুলিল্লাহ এরপরও বর্তমানে আমাদের মামুল হক সাহেব উদ্যোগ নিয়েছেন যে কি বলে শাপলা স্মৃতি সংসদ করছেন, এটার মাধ্যমে যত কিছু আমার লিস্ট আসছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকেও যাই শহীদ পরিবার সবাইকে 10 লক্ষ টাকা করে দেওয়া। আমি যতটুকু জানি ইদানিং এর ভিতরে আপনার 93 বা 96 এরকম একটা লিস্ট, 87 জনকে ইয়ে দেওয়া হয়েছে, 10 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছে, তাদের পরিবারকে ডেকে এনে দেওয়া হয়েছে। তো আরো কাজ চলছে, আশা করি আরো সামনে আসবে। বাস্তবতা তখন আসলে আমরা লিস্ট করতে পারি নাই, বিভিন্ন পরিস্থিতি সবাই জানে, এটার জন্য পারা যায়নি। আর তারপর যিনি এক সাহস করে বলছেন যে বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান, ওনাকে তো জেলে যেতে হচ্ছে ওইটার জন্য। তো এখানে একটা ব্যাপার যে আদিলুর রহমান সাহেব সাহস করে একটা কাজ করেছেন। 5ই আগস্টের আগে সম্ভব ছিল না, ফ্যাসিস্ট সরকার ছিল। 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তখন আপনাদের তরফ থেকে কোনো টিমকে ওনার সাথে সাক্ষাৎ করেছেন যে আসেন আমরা এই ব্যাপারে আসলে কিছু সমন্বিত কাজ করি? যেহেতু কওমি মাদ্রাসাটা বিস্তৃত পরিসর, বাংলাদেশে আনাচে কানাচে তাদের অবস্থান। হয়তো এটা করছেন হয়েছে কি জানেন, এটা একটু বলতে আসলে দিতে না, এগুলো আমাদের শিক্ষার জন্য বলতেছি, নিজের আত্মসমালোচনা করতেছি। ঠিকঠাক আমি গেছি, এটা আমি কেটে নেওয়ার চেষ্টা করতেছি বা আমার দলীয়কে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমি গিয়ে বললাম আমি হেফাজতের ভুক্ত আসছি, যেখানে শুধু হেফাজতের নাম ব্যবহার করা, আমি যখন আমার দল নিজের দলের দরকার নিজের দল ব্যবহার করে ফেলি, বা আমি ব্যক্তি ক্রেডিট ব্যবহার করে, এটা হয়েছে না। কিন্তু কেউ দেখা করে সেরকম না, দেখা না করলে স্কুল দেখানো আসে নাই, দেখা অবশ্যই করছে, অনেক করছে, বাকি ওখানে হেফাজতের নাম ব্যবহার করছে, আমার দল ব্যবহার করছে, আমাদের একটা ভিন্ন দেখা বই করছে। আর একসাথে পুরো দেশের সবাই তো একসাথে মানুষ দেখা করতে পারবে না। যেহেতু 6 তারিখে হেফাজতের পক্ষ থেকে বৈঠক হয়েছিল, 6 তারিখে 6 আগস্ট, এতে হয়েছিল বাড়িদার মাদ্রাসায় বৈঠক হয়েছিল। বৈঠকে 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কি সরকার বা বিভিন্ন দলের সাথে যোগাযোগ করার জন্য। ওই 5 জনের যোগাযোগগুলো করতেছেন, করে আসছেন। আমরা যদি দলের কথা বলে বা ব্যক্তিগত হবে না, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 5 জনকে ব্যক্তিকে কি হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব ওনারা করবেন, দেখা সাক্ষাৎ করবেন। সেই জন্য এটা তো আমি হেফাজতের প্রতিনিধি, এখন না বললে এটা আমার বিষয় না, কিন্তু গেছে। বাকি তো আনুষ্ঠানিকভাবে হয়তো আমার নাম ব্যবহার হয় নাই,
তারপর আমি মনে করি এই যে প্রোগ্রামটা হলো ওখান থেকে অনুদান দেওয়া হলো কোথায় জি জি সেখানে হয়তো ওনাকে দাওয়াত দিলে আর ভালো লাগতো, এটা আমার একটু ওনাকে এটা মূল্য ইয়ে করা দরকার ছিল, মূল্যায়ন করার দরকার ওখানে ছিল একটু আসলে। সম্বর্ধিত করা দরকার ছিল, জি, জি, করলে জি। হয়তো আর সুন্দর হতো, এটা বা আমাদের খেয়াল করা হয়নি, এটা জি, জি। বা করছে কিনা আমি জানি না। পরবর্তীতে হয়তো আপনারা এই জি, বিষয়টা বিষয়টা। মাথা রাখবেন আর কি। বাকি আমি উনি যে কাজ করছে জন্য ওনার আমি শুকরগুজার, ওনাকে ধন্যবাদ জানাই এবং জি। কৃতজ্ঞ আমি যে একটা কষ্ট করছেন তো, এবং উনি জি, জন্য জি। কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। জুলুমের শিকার হয়েছেন। 5ই আগস্টের পরে হেফাজত ইসলাম অনেক ইস্যু নিয়ে কথা বলেছে সরকারের। জি, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কমিশন, মানবাধিকার সংস্থার অফিস জি স্থাপন। জি। তো বর্তমানে এই বিষয়টা নিয়ে আসলে হেফাজত নিশ্চুপ হয়ে যাওয়ার কারণটা কি? এর পিছনে মূল নিয়ামক বা মূল বিষয়টা আসলে কি কাজ করছে? আসলে যে 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল জি সরকারের পর্যায়ে এবং দলের সাথে, ওনারা তো যোগাযোগ রাখছেন। জি তো আমার মনে হয় ওখানে আমাদের আদিলুর রহমান সাহেব নিজেও এবং আমাদের যার প্রতি আমাদের একটা সাংগঠনিক রাজনৈতিকভাবে আস্থা আছে সাংবাদিকদের মধ্যে, মাহমুদুর রহমান সাহেব, জি ওনাদের মাধ্যমে বা আমাদের যারা লেয়াজু করার যার দায়িত্ব তাদের সাথে হয়তো একটা অনেক একাধিকবার বৈঠক হয়েছে, এবং আমাদের ধর্ম উপদেশ সহ এর মধ্যে মৌলানা আব্দুল মালিক সাহেব রাখছেন, সম্ভবত আমাদের ডাক্তার খতিব সাহেব জি এবং শেখ আহমদুল্লাহকে নিয়ে ওনারা বসছেন, বসে ওনারা বলছেন যে এটা ওনারা অল্প সময়ের জন্য চলে যাবেন, একথা ওনারা আশ্বস্ত করছেন মৌখিকভাবে, যার কারণে হয়তো ওনারা আমার এটা আমি গতকালও শুনছি এটা শেখ আহমদুল্লাহ মুখ থেকে যে এরকমটা বলছে অল্প সময়ের জন্য এরা, বিশেষ করে এখানে দেওয়া হয়েছে ওনারা যদি এই যে 5 মের শাপলার ঘটনা এবং বর্তমান যে ঘটনা হয়েছে এগুলো যদি ওরা জাতিসংঘের পক্ষ থেকে কী হয় 5ই আগস্টের যে অপরাধী প্রমাণিত হয়, এটা আমার জন্য কাজ ওনার শাস্তি দিতে সুবিধা হবে, এটা মানে ওনাদেরকে দেখানো হয়েছে, দেখাই এই জন্য মানে এটা একটু, কিন্তু হেফাজতের কর্মী সমর্থক ওলামা একরাম কেউ এটার সাথে একমত না যে এটা এদেশে স্থায়ীভাবে কি হোক, কি তার সঙ্গে কোনো মানবাধিকার কমিশন হোক, কারণ এনার কোনো ওদের কোনো সফলতার কোনো ইয়ে নেই, লজিক নাই, পুরো বিশ্বে মানবাধিকার কমিশনের কোনো সফলতার কোনো লজিক নেই, এই জন্য আমরা অন্তর থেকে সামনে চাই না এটা। একটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে আমরা জানি যে বর্তমানে বিভিন্ন দেশে দেশে অনেক জায়গায় সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, বিশেষ করে মুসলমানদের উপরে। আর যদি আমি স্পেসিফিক আপনাকে বলতে চাই, ফিলিস্তিনের ব্যাপারে আমি বলতে পারি। তো এই বিষয়ে আসলে আমরা দেখেছি মানবাধিকার যে সংগঠনগুলো তারা আসলে ওইরকম কোনো ভূমিকা রাখতে পারছে না। তো বলা যায় বৈশ্বিকভাবে আসলে তাদের ওইরকম কোনো অবদান আসলে আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে আমাদের দেশের 5ই আগস্টের কি হলো এই বিষয়ে কিন্তু 5ই মেতে হেফাজতের যে ঘটনা, যে ম্যাসাকারটা হলো, এর পরবর্তীতে আসলে মানবাধিকার সংগঠনগুলো ওইভাবে কোনো উচ্চবাচ্য করতে দেখেনি, এক আদিলুর রহমান সাহেব ছাড়া। এবং 5ই আগস্টের যে ঘটনা ঘটলো এই বিষয়ে আসলে মানবাধিকার কমিশনগুলো শাস্তির ব্যাপারে সহযোগিতা করবে, এটা আসলে শাস্তি না, ওরা অপরাধী হিসেবে অপরাধী স্বীকৃতি দিবে তারা। এটাই এটা অপরাধ স্বীকৃতি পেলে ওনারা শাস্তি ওনাদের জন্য বিচার করতে সুবিধা হবে, এটা একটা দাবির, এটা আমাদের কৌশল মনে হয় যেরকম অতীতে হয়েছে আমাদের সাথে, এটা আমার মনে হচ্ছে এরকম। কারণ এই কৌশলের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে আসছে, বিশেষ জাতি যে মানবাধিকার কমিশন দিয়ে এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে, এদেরকে অধিকারের বিষয় সামনে আসছে। গত পরশু দেখলাম সেলিমুল্লাহ হাসানের মতো মানুষ এলজিবিটির পক্ষ খালি করতেছে, জি ওটা তো আগ থেকেই এলজিবিটির পক্ষে কথাবার্তা বলেন, এটা অধিকারের কথা বলছে, এটা অধিকার হতে পারে না। মানুষের অস্বাভাবিক বিষয়, সলিমুল্লাহ সাহেবের এই ছেলে যদি আমাকে বিয়ে করার অধিকার রাখি, বন্ধ করতে পারবো নি? বলেন, এটা তো মানতে পারবে না। কেন মানবেন না? কেন অধিকার বিষয় না, সে তো ছেলে তো পুরুষ, ওনার স্ত্রী তো কি মহিলা, প্রত্যেক মানুষের তো অধিকার আছে নিজের। এটা কি অধিকার বলা যাবে? সব অধিকার তার সীমাবদ্ধতা আছে, অধিকারের সীমাবদ্ধতা আছে, অধিকারের একটা সীমাবদ্ধতা বাইরে। কেউ বলে যে আমি রাস্তা উল্লঙ্ঘন করে হাঁটবো, এটা আমার অধিকার, সব ক্ষেত্রে অধিকার হতো। ওই জন্য আমার একটা সুন্দর কথা বলছেন এই এনায়েতুল্লাহ ভাই সাহেব, যদি আপনাদের কলমের এবং মুখের অধিকারের কথা বলেন, আমরা আমাদের হাতের অধিকারের কথা বলে হাত শুরু করব, তো কি করবেন? এগুলো অধিকার কি অপব্যবহার কাজ করে, শব্দটাকে অপব্যবহার করা, তারা অপব্যবহার করছে। প্লাস আমরা জানি যে কিছুদিন আগেও ডক্টর সরোয়ার হোসেন স্যার, বাংলাদেশের খুব গণ্যমান্য একজন ব্যক্তি, ওনার বিরুদ্ধে লেখালেখি করা, ওনার ছবি একে মাথা ফুটবল দিয়ে করতেছে, পুলিশ বক্স উড়িয়ে দেওয়ার কথা বলছে সমকামীরা। এই ক্ষেত্রে তো ওনাদের কোনো আওয়াজ বা কোনো ধরনের কথাবার্তা আমরা শুনি না। এখন মানবাধিকার কমিশন গুলো তো ওদের পক্ষে কাজ করছে আসলে বেসিক্যালি। আর যখন ওখানে এর জন্য একটা মহিলা মেয়ের জন্য গেছে কি বিক্রমপুরী, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে। আমরা জানি যে গাজীপুরে একটা ঘটনা ঘটলো, একটা ছোট মেয়ে সেখানে বলছে এটা ভালোবাসা নিয়ে আসছে। ভাই 13 বছরের মধ্যে ইয়ে আছে নাকি বাংলাদেশ গ্রহণযোগ্যতা আছে দর্শনের?
যে সাংবিধানিকভাবে আইনিগত তো বৈধতা আসলে এটাতে নাই। 18 বছরের ছেলে বিয়ে করলে এটা কি হচ্ছে? দর্শন হচ্ছে। 18 বছর ছেলে যদি 16 বছরের মেয়ে বিয়ে করে, এটা কি দর্শনের মামলা হচ্ছে? জি। সেখানে 13 বছরের মেয়ে, বাল্যবিবাহ বা এই জাতীয় কোনো দেখানো হচ্ছে। এগুলো আসলে অপব্যবহার হচ্ছে মানবাধিকার নামে। তো আমি আসলে মানে আজকের অনুষ্ঠানের হোস্ট হিসাবে আপনাকে আমার মানে অনুরোধ থাকবে, মানবাধিকার কমিশনের যে বিষয়টা, এটা আপনারা একটু জোরদারভাবে দেখলে আমার মনে হয় বাংলাদেশের মুসলমানদের ইমাল আমল হেফাজতের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। মানবাধিকার কমিশন এটা কোনো মানবাধিকার কমিশন না, জাতিসংঘে। জাতিসংঘের এই জাতিসংঘের মানবাধিকার কমিশন হচ্ছে এটা একটা অস্ত্র। জি। এই অস্ত্র দিয়ে মানুষকে কি বোকা বানানো হয়, এই অস্ত্র থেকে মানুষকে জুলুম করা হয়, এই অস্ত্র থেকে মানুষকে কি ওই রাজনৈতিক হয়রানি করা হয়, এই অস্ত্র দিয়ে সবকিছু করা হয়। এটা একটা অস্ত্র, এটা কোনো আসলে মানবাধিকার বলতে এখানে কিচ্ছু নেই। জি। মানবাধিকার থাকলে যেখানে ওই দিন প্রধান উপদেষ্টার ওখানেই আমাদের হেফাজতের এক নেতা বলছিলেন, আমাদের মহিউদ্দিন আব্বানী সাহেব সাক্ষাৎকারে বলছেন যে যারা বলছেন ওনাদের যখন প্রশ্ন করছেন ওনার মানবাধিকার কমিশন ফিলিস্তিনে কি করছেন, জি। তখন উপদেষ্টা মধ্যে কেউ বলছেন যে ওনাদের অবশ্য উড়াই দিছে কারা? ইসরায়েল। তো তখনই বলছেন যে যারা নিজেকে নিরাপত্তা করতে পারে না তার মানুষকে কি নিরাপত্তা দিবে? নিজেকে কি অধিকার দিতে পারে না, সে আজকে অধিকার দিবে, এ কথা ওখানে বলা হয়েছে। কিন্তু এগুলো বাইরে আসে নাই, ওখানে বলা হয়েছে কথাগুলো। অর্থাৎ প্রধান উপদেষ্টার সামনে আপনারা প্রতিবাদ করেছিলেন আমাদের কথা। জি জি জি। তখন কথাগুলো আসতেছে ফাঁকে ফাঁকে। একটা কথা আসি, বাংলাদেশে যখন কোনো আলেম ওলামা কোনো বিরুদ্ধে কথা উঠে তখন এটা হয়েছে জঙ্গি হয়ে যায়। আর যখন এটা যদি বললেন ওইতে সমকামী দাদা বলছে পুলিশ উড়াই দিবে, পুলিশ বক্স উড়িয়ে দেওয়ার এটা ইয়ে না কিনা জঙ্গিবাদ। আর এখানে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশে জেলখানায় এখনো অনেক আলেম আছে যাদেরকে যে অভিযোগ হয়েছে সেই ঘটনার সময় তার দেশে ছিল না। তাদের কিছু নাম কি বলা যায়? শেখ ফরিদ সাহেব, উনি তখন দেশে ছিলেন না, যখন ওনাকে যে মামলা করেন তখন দেশে ছিলেন না, ওনার পাসপোর্ট দেখতে পান আপনারা। আচ্ছা। তো উনি আসামি হচ্ছেন। সেরকম এই কি বলা হয় মাওলানা আমির ইসলাম সাহেব, উনি ওখানে ছিলেন না। মাওলানা আব্দুল হাসাব উনি কোথায় অভিযোগ করছেন দেখেন। আমাকে তো ওদেরকে একটা শফিক সাহেব আছেন, ওনাদেরকে বলা হচ্ছে ওরা আফগানিস্তানে, এটা বলা হচ্ছে বলুক, কিন্তু ওনারা আমাকে বাংলাদেশের মাটিতে রাষ্ট্র বিরোধী এবং কি বলা হয় সমাজ বিরোধী কোনো কাজ করছে এটা প্রমাণ ছাড়া আমাদেরকে জেল খাটানো হচ্ছে। একটা মানুষ মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান বলছে যে কোনো দেশের মুক্তিযোদ্ধাকে আমরা সমর্থন করি, শেখ মুজিবের কথা বলছেন এদেশের। তো কোনো দেশে মুক্তিযোদ্ধার জন্য কেউ শরীর গেছে ওনাদের ব্যাপার, কিন্তু ওনাদেরকে এখানে এনে দেশে তারা যখন এদেশে একটা সংগঠন করছে সংগঠন নিষিদ্ধ ছিল না। নিষিদ্ধ হওয়ার আগে করলে একটা ওষুধ ট্রামাইসিন সিরাপ। আচ্ছা, ওনাদের কাছে মূলত গ্রেফতার করা হয়েছে কেন? আমি একটা বলি, ট্রামাইসিন সিরাপ একটা আমরা ছোটবেলায় খেয়েছি জ্বরের জন্য, অ্যান্টিবায়োটিক সিরাপ ছিল, কিন্তু সরকার ব্যান করছে। তো ব্যান করার আগে যারা ট্রামাইসিন সিরাপ খায় তারা কি ওইটার জন্য সরকার কি দেবে, কি পাইতে হবে বলেন তো? সেটা তো সুযোগ নাই। তো এখন যদি নিষিদ্ধ হওয়ার আগেই যদি কেউ এরকম কাজ করে তাকে এরকম সম্মান করে থাকে, তাদেরকে এটার জন্য করা কি করে? এটা হচ্ছে ইসলাম বিদ্বেষ। এটা কি এই দেশের শাসন ব্যবস্থায় কেউ সরাসরি, আবার কেউ কারো শাসকদের কাঁধে বন্দুক রেখেই নাস্তিক বা এরা আপনার কি বলে ইসলাম বিদ্বেষীরা বা সেকুলাররা এই কাজগুলো করছে ওলামা কেরামকে বারবার কি। আচ্ছা, যেহেতু এই সকল ওলামা কেরামের কথা আসলো, তা আমি আসলে এই সকল ওলামা কেরামের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাবো আপনার কাছে। ওনাদের আসলে কি কারণে ওনার ভিতরে গেলেন, ওনাদের ব্যাকগ্রাউন্ড, ওনাদের ব্যাপারে পড়তো ওনারা হওয়ার করে জাত করছেন। আচ্ছা, তো আমার কথা যখন করেন তখন তো নিষিদ্ধ ছিল না, নিষিদ্ধ হওয়ার পর কেউ করছে কি না এটা দেখেন তো যা। আর ওইটা দল কষ্টলে বলে এখানে বিএনপির অনেক ছেলে পেলে অস্ত্র পাওয়া আছে, তাই বলে সব বিএনপিকে ব্যান করা যাবে? ওনাদের ব্যাপারে অনেকের ব্যাপারে অভিযোগ পাওয়া যায়, ওনারা আফগানিস্তানে গিয়েছেন। হ্যাঁ গেছেন, আমি বলছি ওরা তো গেছে, ওরা তো ওসের পর গেছেন, যেটা ওখানে গেছে মুক্তিযুদ্ধ শরীক হয়েছে একটা দেশের, মানে আফগানিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধ শরীক হয়েছে। তো এখানে তার মানে কি ওনার দেশে কি মুক্তিযোদ্ধা সবাই কি অস্ত্র নিয়ে বসে আছে বাংলাদেশে? একটা দুই দেশে মুক্তিযুদ্ধ শরীক হয়েছে, ওখান থেকে আসতে কয়টা এয়ারপোর্ট পার হয়েছে ওনাদেরকে? আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ কয়টা এয়ারপোর্ট চেক করতে হচ্ছে, মানে তো অস্ত্র আসতে পারবো না এখানে। আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা এখানে বাংলাদেশে আসতে, তাই বলে কি দেশে ওটা যুদ্ধ হচ্ছে না? সেটা তো যুদ্ধ থাকলে যুদ্ধ হয়ে যাবে, কি বলেন? তা আমাদের কয়েকদিন আগে আমাদের এক প্রচেষ্টা বললো যে সুযোগ থাকলে কি বলবে দেশের প্রত্যেকটা নাগরিককে কি প্রশিক্ষণ দিবে। তার মানে কি সব যুদ্ধ হয়ে যাবে? আর যুদ্ধ হইলে কি প্রশিক্ষণ দিলে কি যুদ্ধ হয়ে যায়? তাহলে তো আর্মিরা মারামারি করবে, মেইন বিষয় হচ্ছে কেউ দেশ বিরোধী কোনো কাজ
সাথে জড়িত কিনা সেটা প্রমাণ দেখার থাকলে বিষয়। এটা করছে। আমি জি, দেশ জি। বিরোধী কেউ কোন কাজ থাকলে কারো দ্বারা বাংলাদেশের কোন মাটি কালো হয়েছে, বাংলাদেশের নিরাপত্তার হুমকি হয়েছে, বা বাংলাদেশের কোনো নাগরিকের ক্ষতি করতে প্রমাণ থাকলে অবশ্যই তার বিচার হবে। এটা আমি একমত। এই দেশের কারণ মুসলমান রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি মাটির হেফাজত করা প্রত্যেকের ইমানের দায়িত্ব, আমার দায়িত্ব সেটা। জি তো এখানে কেউ দেশের ক্ষতি করবে, দেশের মাটি করবে, দেশের সার্বভৌমত্বকে ক্ষতি করবে, এটা আমিও চাইব না। তো আমি বিচার চাই যদি ক্ষতি হতে হয়। এরপরে কোনো ব্যক্তির ক্ষতি করে থাকলে এই সমস্ত লোক যেগুলো পাকে ধরে মামলা করা হচ্ছে ওদের ব্যাপারে ওনার পারিবারিক বিভিন্ন কোনো পারিবারিকভাবে কেউ জুলুম করছে কিনা, অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে স্ত্রী জুলুম করছে কিনা, তো সেই লোকগুলোকে এখানে বেঁধে রাখা হচ্ছে কি। কিন্তু আমাদের দেশে আইনের ফাঁকে দেখেন আপনি গত কয়েকদিন আগে যে ঘটনা হলো গাজীপুরে, জি গাজীপুরের ঘটনায় ওই আশামণির ঘটনার ক্ষেত্রে লেখা হলো কি স্বইচ্ছায় মেয়েটা কি অত 13 বছরের মেয়ে স্বইচ্ছা গেল ঠিক অপরাধ, জি পুরুষদের প্ররোচিত হিসেবে অপরাধী, এটাকে নর্মালাইজ করা হচ্ছে। আশামনি কি আসলে বলেছে অপর দিক থেকে জি, জি। তার প্রতিবাদ করতে গিয়ে যে গাজীপুরে হলো কি উত্তরায় যে মিছিল হলো, জি। মিছিল একটা খেলনা ফিতলের জন্য তার বিরুদ্ধে মামলা হয়ে গেল কি কি জঙ্গি তার জন্য 19 কত অনেকগুলো ধারা দিচ্ছে, এগুলো কি আসলে বড় অপরাধী। খেলনা ফিতল দিয়ে কয়েক দাগ দিয়ে তো হলো অন্য দলের ওখানে তো হয়েছে। খেলনা বিস্তান কেন অরিজিনাল বিস্তান নিয়ে তো অনেক তো খেলনা পিস্তল দেখানোর জন্য খেলনা দেখার জন্য ওকে বলতে সরাসরি তার জন্য কি হইতো ফিফোর মামলা হইতো বা একটা সন্দেহজনক হইতো, এরকম না ডাইরেক্ট তার জন্য কি মামলা দেওয়া হয়েছে, কি সন্ত্রাসী মামলা হয়েছে। এই যে আইন অপব্যবহার দেশে হচ্ছে, ওরা আমাদের জন্য একজনের ব্যবহার আর সাধারণ জন্য একজনের ব্যবহার, তার জন্য আরেকজনের ব্যবহার, একজন ব্যবহার হচ্ছে, ক্ষমতাসীনদের এক ব্যবহার, বিত্তশালীদের আরেক ব্যবহার হচ্ছে। জি জি এটা হচ্ছে বাস্তব। এটা খুবই দুঃখজনক, আমরা খেয়াল করেছি দুঃখজনক। আমার কথা বলতে ইনসাফ যতক্ষণ প্রতিষ্ঠা হবে না সবার জন্য সমান জি নাগরিক হিসেবে হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিকের অধিকার সবার সমান। এখানে আচ্ছা, নাগরিকদের ক্ষেত্রে কারো হস্তক্ষেপ করার এবং সবাই যে বিচার দেশের শাসন ব্যবস্থা আছে এখানে সবাইকে সমান চোখে দেখতে হবে, কিন্তু জি। ভিন্ন চোখে বৈষম্য থাকলে হবে না। দেশের বৈষম্য শেষ হচ্ছে না তো, এই দেশের নাগরিক সে চাইলে কি পার্বত্য অঞ্চলে একটা জায়গা কিনতে পারবে না, জি বুঝছেন। অথচ বাংলাদেশের ইয়েতে বলা হচ্ছে আপনার জলবায়ু ইয়ের কমিশনের বা ইয়েদের হচ্ছে কি বিশেষজ্ঞদের কথা বলে কি অতি কিছুদিন পরে কি দেশে জলের উচ্চতা বাড়বে দেখি সমতল ভূমি ইয়ে হয়ে যাবে, তাহলে জি, পাহাড় জায়গা পানির নিচে। হ্যাঁ জি, জি। তাহলে পাহাড়ের জায়গা কিনা দরকার তো, কিন্তু বাংলা সমতলের কোনো মানুষ কি পাহাড় জায়গা কিনতে পারবে না আইনে, এটা বৈষম্যকে। কিন্তু পাহাড়ের যে কেউ বাংলাদেশ বঙ্গবন্ধুর পাশে জায়গা কিনতে পারবে পাহাড়ের আসে, এটা কি আইনি বৈষম্য? জি জি বৈষম্য আসলে সব জায়গাতে বৈষম্য শেষ হয় নাই। জি 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 আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবনগরী সাহেব হজরত একটা কথা বলেছেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে তারা কোনো কওমি মাদ্রাসা রাখবে না, বা এই জাতীয় অনেক কথাবার্তা উনি বলেছেন। এখন অনেকেই বলতে চাচ্ছেন যে হেফাজতের কিছু নেতা বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তো ওনার কথাটা জাস্ট এই প্রচারণার একটা অংশ। আপনি বিষয়টা আসলে কীরকম মনে করেন? উনি কি আসলে বিএনপিকে সাপোর্ট করতে যাওয়া, বিএনপির দ্বারা কোনোভাবে প্রভাবিত হয়ে কথাগুলো বলেছেন, নাকি আদর্শিকগতভাবে আদর্শিক জায়গা থেকে উনি কথাগুলো বলছেন, বা এর পিছনে আসলেই কোনো প্রুফ আছে যে উনি যে কথাগুলো বলছেন? এটা আসলে যেটা আপনি শুনছেন এটা নতুন কোনো কথা না। আমাদের মুরব্বীরা তো অনেক কিতাব লিখেছেন, বই লিখেছেন। জি মনজুর নোমানী রহমতুল্লাহ আলাই যিনি এই মলামদের সাথে জামাত ইসলাম গঠন করেছেন, উনি আমির হওয়ার কথা ছিল। হ্যাঁ তিনি ওটা জানি না যে উনি ওটা কিতাব লিখছেন। জি জি শুধু ফাউন্ডার মেম্বারের মধ্যে সৈয়দ আবুল হাসান নদী রহমতুল্লাহ আমার ওস্তাদ, জি তিনিও বই লিখছেন, জি আরও অনেক বই লিখছেন। জি। কিন্তু আজকের কিছু নতুন কিছু না, জি ওদের বিরুদ্ধে বলা নতুন কিছু না। বাকি ঐক্যের রাস্তা ছিল, এটা ইত্তেহাদুল উম্মাহ গঠনের সময় একটা প্রয়াস চলছিল, কিন্তু আসলে সেক্ষেত্রে উভয়ের কিছু এই বাড়াবাড়ি আছে, উভয় পক্ষের কিছু বাড়াবাড়ি আছে, এগুলো নিরসন করা এখন সম্ভব না। আমি চেষ্টা করছিলাম, উদ্যোগ নিয়েছিলাম, চেষ্টা করছি, কিন্তু আর সম্ভব না, যেহেতু এখন রাজনৈতিক একটা অস্থিতির সময়। এখন করতে গেলে মনে করতে রাজনৈতিক কারণ করা হচ্ছে, যে পক্ষে পরি করবে রাজনীতি করতে সেটা বলবে। এটা আমি করতে গিয়ে এখন দেখছি এটা আসতেছে, কিন্তু যখন অবস্থা খুব ভালো ছিল তখন এটা করা দরকার ছিল। কিন্তু এটা সেক্ষেত্রে হয়তো আমাদেরও বা ধাক্কা ছিল না, চেষ্টা ছিল না, ওনাদেরও কেউ আগ্রহ অভাব ছিল জামাত ইসলামীদের। বা হুজুর যেটা বলছে হুজুর আদর্শিক জায়গার থেকে, হুজুর মুরব্বীদের থেকে সরাসরি শুনছেন, উনি ওনার সম্পর্কে
ওই জন্য উনি বলতেছেন। এটা কেউ শিখিয়ে দেওয়ার কথা বলে আমি মনে করি না, এবং এটা আবার বিএনপির স্বার্থে বলা এটা আমি মনে করি না। এটা আমার স্পষ্ট ধারণা, কারণ এটা কোনো নতুন বলা নেই। এবং যেদিন 5 আগস্টের দিন বৈঠকে বলছেন সবাই আগে কর্মীরা সবাই এক হোক। বাকি ইতিমধ্যে কিছু ঘটনা জামায়াত ইসলামী ভাইদেরও ভুল হয়েছে আমি মনে করবো, যদিও এটা বলবেন যে ওরা সাংগঠনিকভাবে করে নাই, কিন্তু হয়েছে তো। যেমন নাকি চট্টগ্রাম আইইউসি থেকে প্রায় 7-8 জন টিচারকে যারা কমে চিন্তা চেতনা লালন করেন, এটা বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগ দেওয়া হয়েছে জন্য। তো আওয়ামী লীগ কি জামায়াত ইসলামী কারো চাকরি হয় না বাংলাদেশে সরকার চাকরি? কোনো না কোনো হয়ে গেছে, হয়তো বিশেষ ঠিক হয়ে গেছে, তাই বলি উনি কি আওয়ামী লীগ সরকার আসলে চাকরি নেয় নাই? হ্যাঁ, আওয়ামী লীগ কি কেউ প্রমোশন নিজের থেকে বন্ধ করছে, আমি প্রমোশন নেবো না, বলছে জামাতের কোনো ডিসিএসি বা কোনো সচিব বলছে কি আমি প্রমোশন নেবো না, আমি আওয়ামী লীগের আমলে না, তা তো বলবে না, স্বাভাবিক। কেউ নেয় প্রমোশন, কেউ চাকরির থেকে অব্যাহতি নেয় নেই স্বেচ্ছাভাবে, বা কেউ কি নেয় সুযোগ পেলে ছাড়া নেই, কেউ সুযোগ পেলে কি কেউ ছাড়া নেই। আমার রাষ্ট্রের আমার অধিকার না নিতে পারে, এটা আমি ভুল বলে নাই। কিন্তু তাই বলে আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছে বলে কমে আলমদেরকে এভাবে সরাই দেওয়া বা জামায়াত ইসলাম না করার কারণে এটা তো ভুল হয়েছে। এরকম বেশ কিছু মসজিদের ঘটনা হয়েছে, এইগুলো হুজুরের কাছে বিচার যায়, কাদের কাছে যায়, হুজুর নলে যায়, যার কারণে এটার সাথে যোগ হয়। ওনারা যেহেতু মুরব্বীদের থেকে আগে শুনে আসছেন, দেখে আসছেন, আর এগুলো যোগ হয়। জি, ওই কয়েকদিন আগে উত্তরে একটা মসজিদে নাজমুল চিঠি গেল চিটাঙ্গের আপনার এই মসজিদ কি বলে আপনার অলিখা মসজিদে ঘটনা ঘটছে, আরোগুলো অনেকগুলো ঘটনা ওরা চার বিচার যাচ্ছে। মুরব্বীদের দৌড়ে প্রমাণও বসতেছে এবং আগের থেকে শোনা আছে, যার কারণে বলাটা কি অস্বাভাবিক না। কিন্তু আমি এটা স্পষ্ট বলবো যে এটা আমার দলীয় কোনো নেতার প্রভাবের কারণে বা বিএনপির প্রভাবের কারণে বলছে তা না, মানে উনি নিজের আদর্শিক জায়গা থেকে কথা বলছেন। এবং ওনার অভিভাবক হিসেবে ওনার বলার আমি মনে করি অধিকার আছে, আমাদের তো সুতরাং সুযোগ আছে, কিন্তু আমরা পাই না কেন? এটা আমরা কি পাই না কেন? এটা পারতে হবে, না পারলে তো সব সাহসের অভাব মনে করবো, শুধু আপনার ভুল ঠিক করবে। যেমন নাকি ওনারা হুজুর একটু গাল দিয়েছেন, এটা নিয়ে খুব ট্রল করতেছে, কিন্তু হুজুরকে যে গাল দিয়েছেন এটা কোনো ইয়ে তো নাই। বর্তমান উপদেষ্টা বা বর্তমান সরকারি পর্যায়ে বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন, আমরা তাদের মুখে একটা শব্দ প্রায় শুনতে পাই যে বহুত্ববাদ, সকলের সমান অংশগ্রহণ। অনেকে বলতে চান এটা দ্বারা মূলত ট্রান্সজেন্ডার, মানে সহজভাবে বলতে গেলে এলজিবিটি কিউ যেটা বলে, সমকামী, ট্রান্সজেন্ডার বা লেসবিয়ান, মানে সবার সাথে সবাইকে নিয়ে চলা, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আসলে কি মানে এই শব্দটা বলার পিছনে কি এটাই উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য তারা মিন করছেন? এটা আপনারা কীভাবে দেখেন? এটাও ওই যে ইয়ের মতো, মানবাধিকারের মতো, এটার শব্দের মার পেয়েছে, শব্দের খেলা দুর্ব্যবহার হচ্ছে, এটার অপব্যবহার হচ্ছে, অপব্যবহার হচ্ছে। বহুত্ববাদ বলতে যেটা বাদ বলতে পারেন আপনি, এটা হচ্ছে একটা ধর্মীয় বিভিন্ন শুরু থেকে আদম থেকে নিয়ে অনেক ধর্মীয় মতবাদ, একটা মতবাদ আসছে, আবার নাস্তিক মতবাদ আসছে সমাজ। কিন্তু এটা তো কোনো মতবাদের না, কোনটা ট্রান্সজেন্ডার তো কোনো মতবাদের বিষয় না, এটা তো শয়তানের একটা ইয়ে। এটাকে আমাদের উপর চাপানো হচ্ছে কেন, এই প্রশ্ন আপনি করতে পারেন। এটা মতবাদ না, এটা কোনো মতবাদ বলা যাবে না, এটা মতবাদের কোনো, এটা বিকৃত একটা চিন্তা, এটা তো চিন্তা করতে হবে। এটা চাপানোর উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখেন বহু দেশে, জাপানও দেখেন আপনি, জাপানে মানুষের সন্তান জন্ম নেওয়ার জন্য, সন্তান নেওয়ার জন্য, ধারণ করার জন্য এই মহিলাদেরকে কী দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওদেরকে আর উৎসাহিত করা হচ্ছে, ওদের আর সুযোগ দেওয়া হচ্ছে। আর আমার দেশে সন্তান কমানোর জন্য ওরা কি আবার টাকা দিচ্ছে। এটা হচ্ছে বিশ্বে মুসলমানদের যে জাগরণ সৃষ্টি হচ্ছে, মুসলমানদের যে মুসলমান ইসলাম গ্রহণ করতেছে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধির যে ভয়টা তাদের মধ্যে ঢুকছে, ওইটাকে কমানোর জন্য একটা সাইট হচ্ছে কি এই আপনার প্রথম করছে কোনটা, আপনার ফ্যামিলি প্ল্যানিং যেটা করছে, পরিবার পরিকল্পনা। এটা তো দেখা যায় আরো তারা সফল না হলেও কি তারা আরো একটা আগ্রহ আসছে কি, এই যে বিকৃতির চিন্তাটা, কিন্তু সন্তান না হওয়ার একটা রাস্তা। পুরুষের কোনো সন্তান হবে না, মেয়ে তার কোনো সন্তান হবে না, এটা হচ্ছে সন্তান না হওয়ার জন্য এবং মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া। এটার কারণে তো মানুষের আপনার ব্রেনের দিক থেকেও দুর্বল হয়ে যাবে, শারীরিক দুর্বল হয়ে যাবে। যে একটা জাতির বাকশক্তি থেকে দুর্বল সরাই ফেলা, বাকশক্তি নিয়ে যাওয়া জাতির, এবং কি জনসংখ্যা হ্রাস করা, এটা তাদের উদ্দেশ্য। পাশাপাশি একটা বড় উদ্দেশ্য ওদের আছে, মনে করেন আপনি চর্চা করে দেখবেন, হয়তো আপনি করতেছেন হবে
যে সমস্ত জায়গায় এই সমস্তগুলো এই অপরাধগুলো আছে, ওই সমস্ত ক্যান্সার বড় বড় রোগগুলো হচ্ছে। জি জি, তো যারা এই আমরা সমস্ত কয়েকদিন আগে পেপারে দেখলাম রাজশাহীতে এইডস রোগীর বাড়ছে, সমকামীদের ভিতরে বেশি। এটা কেন? কারণ যারা এইডস রোগীর জন্য ওষুধ তৈরি করছে, জি। ওদের মার্কেটের হতে হচ্ছে, মার্কেটিং করা। Business, business কারণ আপনি purpose। দেখেন জাতিসংঘে যে মানবাধিকার কমিশনের নিজস্ব কোনো আইন ব্যবস্থা নেই। জি ওদেরকে প্যাট্রোনাইজ করে কারাই এই ইয়েগুলো কি এই যে- ওষুধ কোম্পানিগুলো। তো এরা কেন দিচ্ছে? ওদের ওষুধ রোগটা যদি ভালো করতে বেশি করতে পারে তাহলে দেখা যাবে। যেমন কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশে যে করোনার জন্য যে টিকা নিল ইন্ডিয়ার থেকে, ওটা থেকে কেস বাড়বে, কি ক্যান্সার বাড়ার কথা, ক্যান্সার ঝুঁকি আছে, ওই ওষুধগুলো আনা হচ্ছে ওদের মাধ্যমে। রিসেন্টের শাহেদের যে সাক্ষাৎকার সেখানে দেখা সাক্ষাৎকার গেল। দেখলাম এটা। জি জি, তো এই যে এগুলো আসলে কালচারাল ভাবে ধ্বংস করে দেওয়া আমাদেরকে, এবং আমাদেরকে শিক্ষার থেকে দূরে ছড়া, শিক্ষা, স্বাস্থ্য, দূর করা, বুদ্ধিগত সব দিক দিয়ে। এবং আমাদের জনশক্তির জি, জি, জি। কমানোর জন্য এটা প্ল্যানিং, এটা ওয়ান আসলে টাইপ অফ সাম্রাজ্যবাদী প্ল্যানিং বলা যেতে পারে, ব্যবসায়িক প্ল্যানিং, সাম্রাজ্যবাদী প্ল্যানিং। আপনারা হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি অন্যতম প্রধান দাবি ছিল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা। জি। আমার প্রশ্ন হচ্ছে, কাদিয়ানীদেরকে আসলে কেন আপনারা অমুসলিম হিসাবে ঘোষণা করতে চাচ্ছেন? ওরা বলতে চাচ্ছে যে না, ওরা তো ওদের যে গোলাম আহমদ কাদিয়ানী তাকে নবী মানে না, ওরা স্পষ্ট এটা বলে। প্লাস ওরা তো ওদের ধর্ম পালন করতেই পারে। তো এই অমুসলিম ঘোষণা আসলে কেন, এটার চাহিদাটা আপনাদের কেন চাচ্ছেন সরকারের কাছে? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর হয়ে গেছে। জি ওরা তো ওদের ধর্ম বলছেন, ওদের ধর্ম আমরা নিষেধ করে নিতাম। জি, আপনি বলেন যে ওরা তো ওদের ধর্ম পালন করতে পারে, ওইটা বলে আমরা ওদের ধর্ম বলতে আমাদের কোনো আপত্তি নাই। জি, ওরা ইসলাম ধর্ম বলছে, সেখানে আমাদের আপত্তি। আচ্ছা, হ্যাঁ, কারণ এটা আল্লাহর কোরআনে স্পষ্ট এবং রাসূল হাদিসে স্পষ্ট কি, হ্যাঁ, ওয়ামা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুন ওয়া খাতামান নবিয়্যিন, জি অর্থাৎ রাসূল যে সর্বশেষ নবী, এটা কি স্পষ্ট, এরপর কোনো নবী আসবেন না। জি, আর যে কেউ নবী দাবি করে তার সে ভণ্ড, এবং নবী দাবি করার সাথে সাথে সে দুইটা কাজ, একটা হচ্ছে নবী দাবি করলে তো ভণ্ড সবাই জানে, যে অতীত হয়েছে অনেকের এগুলো বিচার হয়েছে, সে আবার সে নিজেকে রাসূলের উম্মত মনে করে, নবী দাবি করে, উম্মাহ দাবি করে, নিজেকে মুসলমান মনে করে। এই কারণে আমাদের দুঃখ হওয়ার সম্ভাবনা বেশি। এখানে একটা বিষয় আমি জাতির সামনে পেশ করতে চাই, ওদের না করলে সমস্যা কি? জি, ওদেরকে অমুসলিম না ঘোষণা না করলে সমস্যা কি? দেশের 40টির উপরে রাষ্ট্রে তাকে অমুসলিম ঘোষণা করছে, এমনকি ওয়াইসি তো করছে, এবং ওয়াইসি করছে ওই সরকারের মধ্যে আমাদের বাংলা সরকার শিক্ষামন্ত্রী স্বাক্ষর আছে, জি, নিশ্চিত করছে। কেন করছে? একটা হচ্ছে হারামাইন শরীফ আইনে অমুসলিমদের প্রবেশ নিষেধ। তো তারা তাদের আইডি কার্ড বা তাদের পাসপোর্ট হয় মুসলিম লেখাতে, তাদের নিষেধ, এটা নিরাপত্তা হুমকি হবে। নিরাপত্তা কি হুমকি হবে? এর চেয়ে বড় সমস্যা এটা আমার জাতীয় বিষয়, ব্যক্তিগত বিষয়। জি, এই দেশের যদি কাদিয়ানীরা ওদের বিশ্বাস হিসেবে এরা মুসলমান নয়, এটা প্রমাণিত। এখন যদি তারা বলে আমি মুসলমান, তো তাদেরকে মুসলমান রাষ্ট্রে বাংলাদেশের যে আইডি কার্ডে মুসলিম বলা হয়, জি, তাদের যে সন্তানরা একদম কাদিয়ানি মুসলমান যুবক, সে যে লেখা আছে মুসলমান, সে তো আপনার মেয়ের জন্য প্রস্তাব দিতে পারবে। জি, আপনি দুঃখ খেয়ে আমার বলবো, আপনি মুসলমান দেখুন মেয়ে বিয়ে দিলেন, কিন্তু একটা কাফের সাথে মুসলমান বিয়ে তো হতে পারে না, তাদের সন্তানগুলো কি হবে? ধর্মীয় অনেক বড় একটা ইস্যু। একটা সমস্যা না, এটা তো অনেক, আমি মনে হয় আমার আগামী প্রজন্ম জি জি, সমস্যা আছে। হ্যাঁ, আমরা বলতে চাই ওদের অধিকার থাকবে, নাগরিক হিসেবে তাদের অধিকার পূর্ণ থাকবে। তারা সে মুসলমান শব্দ ব্যবহার না করুক, ওরা কাদিয়ানী সম্প্রদায় হোক, হিন্দু মানে সম্প্রদায় ওদের মুসলমান শব্দ ব্যবহারটা অনেক বড় ধোঁকা। হ্যাঁ দুঃখ, এটার জন্য ওরা আমি দিয়ে জামাত বলুক, কিন্তু কাজে মুসলিম শব্দ তারা ব্যবহার না করুক। মুসলমানদের যেগুলো এই পরিভাষা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, এগুলো কি শব্দগুলো তারা ব্যবহার না পরিহার করুক। আমরা তাদের নাগরিকভাবে তাদের কোনো আপত্তি নেই, এবং তাদের তারা সেখানে সংখ্যালঘু শুধু তারা পাবে, কিন্তু জি, তার সংখ্যালঘুদের সুযোগ সুবিধা আছে, এটা পাবে তারা। জি জি, তো তার জন্য ভালো, আমরা তার সাথে সংখ্যা চাচ্ছি না, কিন্তু স্বীকৃতি হলে আমাদের আগামী প্রজন্ম নিরাপদ হবে, নিজেও নিরাপদ থাকবো, এটাই। দুঃখ খাবে না, মূলত আগামী প্রজন্মের ঈমান আমল হেফাজত করার জন্য আপনারা এই দাবি। দুঃখার থেকে মুক্ত রাখার জন্য, তার থেকে দুঃখার থেকে মুক্ত রাখার জন্য। আচ্ছা, এখন আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাবো, দেশীয় একটা পরিস্থিতির উপর ভিত্তি করে। আপনি তো চট্টগ্রামের মানুষ, তো হেফাজত ইসলাম থেকে পার্বত্য চট্টগ্রামের সেনা চৌকি বাড়ানোর ব্যাপারে সম্ভবত একটা দাবি জি করা হয়েছে। জি, হেফাজত আছে। জি জি জি, এটা আসলে কেন, মানে এটা একটু বিস্তারিত কি আমাদেরকে বলবেন, এই বিষয়টা আসলে কি হচ্ছে? এটা তো লজিকের দিক থেকে খুব সহজ। এটা যদি আমাদের শাসক গোষ্ঠী, সে যায় বর্তমান সরকার হোক, যে আগামী সবার জন্য আমি কথা বলবো। জি, আপনি দেখেন বিদেশি এনজিওরা ওখানে গিয়ে ধর্মান্তরিত করছে, অন্য ধর্মে ধর্মান্তরিত করছে, খ্রিস্টান ধর্মে বেশি, খ্রিস্টান ধর্মে বেশি ধর্মান্তরিত হচ্ছে। এখন কথা হলো যে আপনি যদি আপনার দোকান বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, জি, আপনাকে নতুন বাড়িতে উঠান সহজ, আর নয় বার বাড়িতে যাবো না, আমাকে সহজ না।
জি আমাকে যদি বলে আমি বাবার বাড়িতে ছাড়বো না, আমার কোনো সন্দেহ, কিন্তু আমি যদি আমি একটা ভাষা নিতে তাহলে আপনি কি অন্য যে কোনো একটা ভাষা নিতে পারেন। জি যারা অন্য ধর্মান্তরিত হওয়ার জন্য তৈরি হয়ে গেছে মানসিকভাবে, জি তাদের কি তো ধর্মের দেওয়া সহজ, জি এবং তাদের জন্য যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান দেশে, তার পার্শ্ববর্তী কালচার হচ্ছে মুসলিম কালচার, এবং আমাদের সাথে তার সম্পর্ক লেনদেন ব্যবসা তার তো অটু এটা গ্রহণ করার কথা। জি কিন্তু এটা গ্রহণ না করে ওটা কেন করছে? ওটা করছে ওদেরকে টাকার লোভে, পয়সার লোভে বা স্বার্থ লোভে করানো হচ্ছে, এটা স্থায়ী না। তো সেক্ষেত্রে যদি যেরকম যেহেতু বাংলাদেশ সংবিধানে আছে, আমাদের অধিকার আছে, যে কোনো ব্যক্তি তার ধর্মের প্রচার করতে পারবে, জি কেউ বাধ্য করা যাবে না। জি কিন্তু এখন দেখা যায় ওখানে যখন এনজিওর কোনো গাড়ি যায়, ইউএনের গাড়ি যায় বা কোথাও ওদের কোনো গাড়ি যায়, ইউরোপিয়ানের ওটা চেক করা হচ্ছে না, অস্ত্র যাচ্ছে নাকি চেক করা হচ্ছে না। কিন্তু কোনো মুসলমান ওখানে গেলে চেক করা হয় পথের মধ্যে, চেকপোস্টে। জি কোনো দায়ী গেলে তাদেরকে ট্যাগ লাগানো হয়। বাংলাদেশের একটা পত্রিকা আছে প্রথম আলো, এরা এটাকে জঙ্গি বানায় রাতারাতি, বুঝছেন। এখন মুসলমান দাওয়াত দিয়ে গেলে সে হয়ে যাচ্ছে কোন জঙ্গি, আর ওরা দাওয়াত দিয়ে গেলে আধুনিকতা কি জি উন্নতি বা অগ্রগতি। জি এই এটা যদি বন্ধ করে, ওদেরও দাওয়াতের কাজ বন্ধ করতে বলি নাই, কিন্তু আমাদেরকেও যদি মুসলমানকে স্বাভাবিক দাওয়াত দেওয়ার সুযোগ দেওয়া হয়, সব অবস্থার সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় না যে পাহাড়ি বাঙালি বিভেদ থাকবে। জি পাহাড়ি বাঙালি বিভেদ চলে যাবে, যদি তারা মুসলমান হয়ে আমাদের মুসলমানের মেয়ে বিয়ে করে, তারা মুসলমান হয়ে কারণে আমাদের মুসলমান তার মেয়ে বিয়ে দেয়, একটা আত্মীয় সম্পর্ক হয়ে যাবে, পাহাড়ি বাঙালির কোনো বিষয় থাকবে না, সহজ হয়ে যাবে। কিন্তু এটা না করে ওখানে বারবার আমাদের মধ্যে ওই ধর্মীয় ইয়েগুলো লাগাই আমাদের ক্লাস সৃষ্টি করা হচ্ছে, ওদেরকে বানানো হচ্ছে খ্রিস্টান। তো খ্রিস্টান বানানোর সুযোগ দেওয়া হবে কেন? আপনি জানেন এখন কালচার চেঞ্জ হয়ে গেছে, ওখানে খ্রিস্টান কালচার এসে গেছে। পানি থেকে তারা অনেকগুলো, বিশেষ করে আপনার এটা কি জানেন ইয়ে কি সাজিক যাই দেখেন, ওখান থেকে ওদের কালচার সব চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন। এটা পাশাপাশি এটা সুযোগ নিচ্ছে কি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের মধ্যে 8টা জাতিকে দিয়ে দিয়ে আমাদেরকে কি করার জন্য, আমাদের দেশকে অস্থির করার জন্য ব্যবহার করতেছে। ওই জন্য আমি মনে করি এটা এই পাহাড়ি দেশ যখন একটা, সংবিধান একটা, দেশ যখন একটা, সংবিধান একটা, আইনও একটা হতে হবে। পাহাড়ের জন্য যে আইন, সমাজের জন্য সে আইন। পাহাড়ি বাঙালিদের জন্য যে সুযোগ সুবিধা, আমার জন্য সুযোগ সুবিধা দিয়ে এবং সবাইকে দাওয়াত দেওয়ার সুযোগ দিলে এটা মনে হয় খুব সহজ হয়ে যাবে। এবং যেহেতু ওখানে অগ্রসরে কাজ করার জন্য যাচ্ছে বিদেশি শক্তিগুলো, পাশের থেকে আসতেছে, বাইরে আসতেছে, ওই জন্য তারা বলছে কি এখানে কি আর্মি কমাও, তাদের প্রজেক্ট, তাদের এটা ইয়ে। আমার কথা হলো আমার দেশে আর্মি কোথায় থাকবে, এটা আমার দেশের বিষয়। জি আমার দেশের আর্মি তার জন্য কোথায় সুবিধা, আর্মি যদি চাই পার্টটা লাগবে, আমার গোছ ছাড় দিব না, যদি প্রশিক্ষণ যায় আমাদের গোছ ছাড়তে হয় না, যখন ছাড় দেয় প্রশিক্ষণ যায় ওনাদেরকে অনেক চাল দিতে হয়, তো শুধু আপনাদের বিল্ডিং এর উপর টাওয়ার বসাবো দিচ্ছি না, আর্মি তো শুধু এরা করবে। এটা আমার দেশের স্বাধীন পুলিশ, স্বাধীন নাগরিক, স্বাধীন আর্মি যখন যায় সে করতে পারে, এটা বাধা দেবে কেন? বাধা দেওয়া মানে তোমার কিছু ডালমে কিছু কালা হয়, বাধা কেন আসবে? আমার দেশের মানুষ, আমার দেশের রাষ্ট্রের জন্য আমাদের আর্মিরা প্রশিক্ষণ দিবে, চেকপোস্ট বসাবে, এটা আমাদের ব্যবসা, আর্মির ব্যাপার। এখানে বাধা দেওয়ার মানে এখানে কিছু ভিতরে কোনো একটা কি আছে, গুঞ্জাইশ আছে, এটা উন্মোচন করতে হবে। আমি তো বলছি থাকবে এটা কেন? এরপরে আমার দেশের এই পাহাড়ে যে সম্পদ, বিশেষ করে যে কাপ্তা লেক, এই সম্পদের সদ্ব্যবহার হচ্ছে না। এগুলো যদি আপনার এই সব আর্মির ওখানে যায়, তারপরে আমাদের যে আর্মিদের একটা সংগঠন আছে কি জান, সেনা কল্যাণ, যদি লেকটার যদি সদ্ব্যবহার হয়, লেকের আশেপাশে যদি আমাদের পর্যটক ইয়ে করা হয়, কোটি বিলিয়ন টাকা ওখান থেকে আসবে, বুঝছেন, এত সুন্দর জায়গাগুলো। কিন্তু এগুলো আজকে ওখান থেকে আর্মি কমানোর কারণে, ভীতি সঞ্চারের কারণে আমাদের ইয়েতে বিদেশি পর্যটক যাওয়ার জন্য একটা ইয়ে আছে কি নির্দিষ্ট আইন কানুন কারণে এই পর্যটক নগরীটা হচ্ছে না। কিন্তু এটা পর্যটনের জন্য অত্যন্ত ইয়ে ভালো লাগা কি, যে যাবে আপনি গেলে আপনি এখানে আবিত হবেন যে এত সুন্দর জায়গা, এত সুন্দর ইয়ে, পানি স্বচ্ছ মাছ। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বিলাইছড়ি, দেখেন ওখানে কত আয়ের উপর বিরাট উৎস না, কিন্তু এগুলো শুধু আসতে পারছে না আজকে। ওগুলোর জন্য আমি মনে করি আর্মি বাড়ুক। আর্মি বাড়বে কেন? আর্মি থাকবে যেখানে সেখানে থাকবে, এটা আমার দেশ ব্যাপার। এখানে আবার কেউ বাধা দেবার বলার অধিকার কি? আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক আর একটা বিষয় বলে, সেটা হচ্ছে আর্মি তো অবশ্যই বাড়া দরকার, এবং খ্রিস্টান মিশনারিরা সেখানে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম করছে, এটা একটা আশঙ্কার বিষয়। এবং আমার প্রশ্ন হচ্ছে, আসলে দাওয়াতি কাজ খ্রিস্টানরা তো দেশের বাইরে থেকে এসে করছে,
আমাদের হেফাজতে ইসলামের যারা দায়িত্বশীল আছেন তারা তো এদেশেরই নাগরিক, জি। আলেম ওলামা, এবং ওনাদের মাশাআল্লাহ খুব ভালো। তো সেক্ষেত্রে পাহাড়ে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রচেষ্টা হয় কিনা? আবার আমরা কিছু নাকি বিলাইছড়ি গেলাম, সেখানে পুরো থানার ভিতরে একটা মাদ্রাসা নাই। তো ওই সকল যে জি না, বিলাইছড়িতে পুরো সে একটা মাদ্রাসা নাই। কিছুদিন আগে আমরা যে মক্তব একটা সিস্টেম করার চেষ্টা করেছিলাম আর কি। দাওয়াতুল ইসলামের অনেক কাজ করে ওখানে, জি জি, আমাদের মাহমুদ গুনবি সাহেব এবং মুফতি জুবাইর আহমদ সাহেব, মান্টা মুক্তার, মৌলানা তারপরে আছে মৌলানা নাজমুল সাহেব, ওনারা কাজ করেন। কাজ আমিও যাই মাঝে মধ্যে, কিন্তু কত আমরা গেলে ওদেরকে পত্রিকায়, ওই যে বিদেশের যা মতপুষ্ট পত্রিকা আছে, মিডিয়াগুলো, তারা ওদের কথায় বাসায় লিখে আমাদেরকে ইয়ে বানায় কি বিভিন্ন ক্যালেমে ফেলে দেয়। জি জি, আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছিলাম। ওইটার কারণে অনেকে ভয় যায় না, যেটা বলে মুক্ত করা হয়। আমি তো একটু বলছি যে ভাই আপনাদের লোক দিয়ে দেন, জামাতের সাথে এনএস ডিজিএফআই এর বা আপনার সংস্থার লোক দেন, থাকুক, কোনো উগ্রতা কোনো কথা বলে কিনা, কোনো প্রশিক্ষণ দেখুন, দেখুক, মানে দাওয়াতি যে জামাত যাবে দেন, একটা দেন, তারপর একটা দাওয়াতে কাজ করতে দেন। আজকে পাহাড়ি বাঙালি বিষয় চলে গেলে এই দেশের সবচাইতে শান্তি আমাদের ভিতরে থাকবে না। আর আমাদের মধ্যে নাই, ওদের মধ্যে খুব বুঝাইলে সহজে বুঝে, ওরা সহজে গ্রহণ করে। তাছাড়া আমাকে নিয়মিত লেনদেন হচ্ছে না। আপনি হারদায় আমাদের পাশে 17 বছর থেকে কি পাশে একটা মন্দির না, কিন্তু কিছু হয়েছে না না, এগুলো সব অবস্থান তো কোনো সময় নেই। আর 850 বছর যে রাষ্ট্র শাসন করছে ইয়েরা মুসলমানরা, তাহলে তো যদি ওরা জুলুম করতো বা তাদের দলীয়করণ করতো, তাহলে তো এক দেশে একটা মন্দির থাকার, ভারতবর্ষে একটা মন্দির থাকার কথা না। জি জি, কিন্তু এদেরকে একটা ভীতি সঞ্চার করে ওদেরকে ওই যুদ্ধ আতঙ্ক সৃষ্টি করছে যে কি জঙ্গি টঙ্গি এগুলো বলে। এটা আসলে কিছু নাই। দেশে যে 5 বছর মধ্যে কোথায় জঙ্গি কোনো ঘটনা হয়েছে? এটা জঙ্গি দেশে পত্রিকা দেখা আসতো। এগুলো সব নাটক। এই নাটক থেকে আমাদের এই আসতে হবে, কি বলা হয়, মুক্ত হতে হবে। জি জি। তরুণ প্রজন্মের জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের কোনো প্ল্যান বা পরিকল্পনা কি আছে? প্ল্যান পরিকল্পনা হেফাজতের আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি যখন মহাসচিব ছিলেন, ওনার মধ্যে অনেক প্ল্যান প্রোগ্রাম করতাম, শুনতাম, কাছে থাকতাম, কোনোভাবে পরামর্শ দিতাম বা কোনোভাবে পরামর্শ পাইতাম। ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে বিশেষ করে বর্তমান প্রজন্মের মধ্যে এই জেনারেল লাইনেও বা আমাদের মাদ্রাসা লাইনেও, উভয় লাইনে এমন কিছু সচেতনতা তৈরি হয়েছে এবং অভিজ্ঞতার সামনে স্পষ্ট হয়েছে যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থাপনা, আমাদের বন্দোবস্ত, এটা সফল না ইসলামের জন্য। এটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, যার কারণে একটা বড় অংশ বিশ্ববিদ্যালয় আছে এবং আমাদের কর্মী জগৎ আছে, সরকার মাদ্রাসা আছে, তারা কি বর্তমান প্রচলিত রাজনৈতিক সংগঠনের উপরে আস্থা হারা হয়েছে। প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে পারছে না। যেমন নাকি আপনি দেখেন, এটা বললে তো হবে না, 2025-24 গড়টার সময় আমরাও তো ছাত্রদের প্রতি একটা হয়ে গেলাম, কি হয়ে গেলাম, দুর্বল হয়ে গেছি। তাদের যে ভূমিকা, তাদের যে এই অবস্থান, আমি তো এটা বলছি যে 24 আমাদের একটা বড় জিনিস দিয়েছে, এটা হচ্ছে কি দেশের যে নেতৃত্ব শূন্য করছিল দেশকে বিভিন্নভাবে বিগত সরকার, কিছু নতুন নেতৃত্ব আমরা সম্মান দিয়েছে। এটা তো একটা আমাদের সন্ধান দিয়েছে, কিছু নেতৃত্ব উঠে আসতে দেশের জন্য, এটার বড় আমাদের দেশের জন্য পাওনা, এটা মনে করছিল। কিন্তু তাদের রাজনৈতিক চিন্তা চেতনা ধাক্কা ধাক্কি দেখা যায়, এখন এটা মানুষ হতাশ হয়ে যাচ্ছে, হতাশা ব্যক্ত করতেছে। তো হুজুরে এদেরকে নিয়ে কাজ করার খুব আগ্রহ ছিল হুজুরের, আমাদেরকে প্যাট্রনাইজ করতো, হুজুরের বিভিন্ন পরামর্শ হয়তো ডাকতো, ওদেরকে খুব কাছে করতেন। তো আমাদের একটা চিন্তা ছিল, হুজুর এই চিন্তার থেকেই বলা হয়েছিল যে হুজুরের এই অত্যন্ত আস্থাভাজন, স্নেহের এবং ছাত্র মৌলানা কামরুল ইসলাম, তাকে হেফাজতের ছাত্র এবং যুব সম্পাদক করছেন। তো আমাদের ছিল যে যদি হেফাজত ইসলাম একমত হতো, এই যে যুব হেফাজতটা করলে মনে হয় এটা এই একটা কাজ করার একটা স্থান হতো। এবং ওই যে যারা রাজনীতির প্রতি হতাশ হয়ে গেছে, তাদেরকে একীভূত করার একটা সুযোগ হইতো, তার চেনে কন্টে চলে আসতো, তারা একটা নেতৃত্ব পেতো বা মুরব্বী হইতো, তাদের ভালো পরামর্শ, তাদের নিয়ন্ত্রণের একটা রাস্তা থাকতো। কিন্তু এটা মানে যুব হেফাজত যদি করা হতো, তাহলে এদের একটা সুযোগ থাকতো, একটা স্থান তৈরি হইতো, কর্মস্থল, বা ওখান থেকে কিছু লোক তৈরি হয়ে আসতো। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের হেফাজত ইসলাম যেহেতু অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে,
তারা মনে হয় এখানে ভালো চোখে দেখে না, এটার জন্য তাদের তো আবার মানে বলা যায় যে তাদের আমাদের কর্মী সংকট দেখা যায় জি, কিনা, জি। তাদের কর্মী ছুটে যায় কিনা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে হেফাজত যুবকদের জন্য কিছু করার চেষ্টা করেছিল, বিশেষ করে হুজুরের উদ্যোগ ছিল, হুজুরের চিন্তা ছিল। জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ জি, ওনার জি। ব্যক্তিগত আগ্রহ ছিল, কিন্তু রাজনৈতিক যে দলগুলো আছে ইসলামী, তাদের অনেকের সদিচ্ছার অভাব বা দেখা গেছে আর কি, বিষয়টা আগ্রহের অভাব আগ্রহের অভাব ছিল। এখনো এটা হয়ে ওঠে নাই, কিন্তু এটা হয়ে যাবে এক সময়। জি যেভাবে তারা এই ইলেকশনের পরে কি পরিমাণ যুবকদের হতাশ হবে এই সামনে নির্বাচন পরে, তখন তো আর ওইটার সংখ্যা আরো বাড়ে যাবে। জি 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 তখন দেখা যাবে ওইটা হয়তো একদিন কার্যকর হয়ে যাবে, আমি আশাবাদী। জি। কারণ এটা হওয়া দরকার, এটা দুই কারণে। কারণ ওদের একটু অভিভাবকত্ব দরকার আছে, নাহলে ওদের পদস্খলন সম্ভাবনা আছে, ওরা মধ্যে এক্সিডেন্ট করার সম্ভাবনা আছে, ওদের একটা এবং চেন অফ কন্ট্রোল হাত দরকার আছে। জি যেহেতু ওরা রাজনীতি করে না, রাজনীতি তাদের মানফাত নাই, কিন্তু দিনের জন্য তারা কোরবানি তৈরি আছে, দিনের জন্য কাজ, যে কোনো কাজ করতে আছে। তো একটা যেহেতু হেফাজতের একটা ইয়ে আছে, যুবকদের একটা ইস্তেমা দরকার জি আমি মনে করি। জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনার আমার মাধ্যমে কাছে এবং দূরের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে হারামাইন টিভি ধন্যবাদ জানাচ্ছি, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। জি। আর সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের জন্য দিনের জন্য আমাদের কবুল করেন, আমিন। আমাদের আগামী প্রজন্মকে কবুল করেন, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।